আসসালামু আলাইকুম, দিস ইজ ইসাল হাসিব, এডিটর অফ নিউরন পাবলিকেশন এবং নিউরন নার্সিং কোচিংয়ের পরিচালক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের খুশির দিন এবং আজকে তোমাদের বহুল প্রতীক্ষিত যে পরীক্ষাটি, ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা এবং বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল। সো আমরা আজকে কিন্তু বিএসসি নার্সিং যে ভর্তি পরীক্ষার কোশ্চেন সেটা সলভ করে ফেলেছি। এখন আমরা তোমাদের যে কাঙ্ক্ষিত সেই সলভটা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির যে সেই সলভটা আমরা নিয়ে এসেছি। বাংলাদেশে প্রথম কিন্তু আমরা এই বিএসসি নার্সিং সলভটা দিয়েছি। এরপর বাংলাদেশের সর্বপ্রথম আমরাই কিন্তু লাইভ করছি, যে মানে এই নিউরন কোচিংয়ের পক্ষ থেকে এবং নিউরন পাবলিকেশনের পক্ষ থেকে এই তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার যে কোশ্চেনটি সেটি নিয়ে আজকে আমাদের সাথে যুক্ত আছে নাইম আবদুল্লাহ স্যার, নাজমুল হাসান গাজী স্যার এবং হচ্ছে আমাদের সবার জনপ্রিয় জিকে বস নাইম স্যার। সো আমরা খুব ইফতারির কারণে আমরা লাইভে যুক্ত হতে পারিনি। আমাদের কোশ্চেনটি এবং স্লাইডটিও খুব আগেই আমরা রেডি করে রেখেছিলাম তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা চলে এসেছি। এখন তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা মিলিয়ে নেবে ইনশাআল্লাহ। আমার এবং আমাদের যত স্টুডেন্ট আছে এবং নিউরনের পরিবারে যারা সংশ্লিষ্ট, তারা আমাদের যে স্টুডেন্টরা আছে অবশ্যই এই পরীক্ষায় তোমরা ইনশাল্লাহ সফল হবে। এবং আমার কথাটা শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবে এবং এই লাইভটি দ্রুততার সহিত তোমরা শেয়ার করে দিবে। জি, আমরা এখনই শুরু করে দিব আমাদের যে লাইভ সেশনটি। এখন আমাদের উদ্দেশ্যে আমাদের পরিচালক সাইফুল সাইফ স্যার কিছু বলবে। প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই অনেক অধীর আগ্রহী ছিলা তোমাদের ডিপ্লোমা সমাধানের জন্য। বিএসসি সমাধানের সময় সবাই কিন্তু কমেন্ট করেছো যে আমাদের ডিপ্লোমা সমাধান কখন আসবে। তোমাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নির্ভুল সমাধানের জন্য। তো আশা করি তোমরা নির্ভুল সমাধান পাবে এবং আমাদের সাথেই থাকবে। সেই সাথে তোমাদেরকে বলবো যে আমাদের ক্লাসটি শেয়ার করে তোমাদের সকল ফ্রেন্ডসদের আজকের ক্লাসটি করার সুযোগ করে দাও, যাতে সবাই আজকের এই সমাধান পায়। এবং আমরা ইতিমধ্যে সঠিক এবং নির্ভুল সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সামনে এখনই ক্লাস শুরু করে দিবেন নাইম আবদুল্লাহ স্যার, জিকে বস নাইম স্যার, এবং সেই সাথে থাকবে নাজমুল হাসান গাজী স্যার। আমরা আর সময় নষ্ট না করি, তোমরা এখনই ক্লাস শুরু করে দাও, ক্লাসে জয়েন করে দাও সবাই, এবং সেই সাথে ক্লাসগুলো শেয়ার করে দাও। এখনই শুরু হয়ে যাচ্ছে ক্লাস, সবাই আমাদের সাথেই যুক্ত থাকো। সবাই আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আপনারা প্লিজ ক্লাসটি করবেন এবং নিউরনের জয় জয়কার সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমি চলে আসলাম তোমাদের সাথে লাইভ ক্লাস নিয়ে। তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলি যে এই যে ডিপ্লোমার যে কোশ্চেনটা, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু কোথাও পাবলিশ হয় নাই, হ্যাঁ। এবং আমরা 4-5 জন শিক্ষক আরও অনেক শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মেমোরিতে যেটা ছিল সেইখান থেকে কালেক্ট করছি। প্রত্যেকটা জিনিস আমরা নিজের হাতে লিখছি, নাইম স্যার, আমি। আসলে এই যে সংগ্রহ কোশ্চেনটা, এটা সংগ্রহ করা সম্ভবত বাংলাদেশে আমরাই প্রথম করলাম। তো এটাও অনেক বেশি টাফ ছিল এবং আমরা ইফতারের আগে এবং পরে সবসময় কাজ করেছি। এবং আমরা বিশ্বাস করি যে তোমরা থাকবা এবং ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমরা ক্লাসটা করবা, মানে সলভ ক্লাসটা করবা, তোমাদের সাথে মিলাই দিবা যে তোমাদের কয়টা হয়েছে। স্যার কিছু বলবেন? যে জিনিসটা বলার জন্য আমি এসেছি, আমাদের সবারই আজকে মনটা প্রফুল্ল আছে যে আমরা আশানুরূপভাবে পরীক্ষা দিতে পেরেছি। এখন জাস্ট আমরা মিলিয়ে নিব যে আসলে কার কয়টা হয়েছে। তার পূর্বে তোমাদের কাছে যে রিকোয়েস্টটা আমার থাকবে সেটা তোমাদের এই সলভ ক্লাস নেওয়ার পরে আসলে আর কোনোদিন তোমাদের ক্লাস নেওয়া হবে কিনা বা আমরা লাইভে উপস্থিত থাকবো কিনা জানি না, বাট আজকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা প্রত্যেকে নিজেদের আইডিতে আজকে এই প্রশ্ন সমাধান ক্লাসটা তোমরা শেয়ার করে দিবা। বিকজ এখন পর্যন্ত বাংলাদেশের কেউ ডিপ্লোমার সলভ ক্লাস দিতে পারে নাই, আমরাই ফার্স্ট এসেছি। সো প্রত্যেক ডিপ্লোমা স্টুডেন্টই কিন্তু
তাকিয়ে আছে এই সলভ ক্লাসের জন্য, তোমরা প্লিজ কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানাই দিবা যে তুমি হচ্ছে মিলিয়ে নাও, এবং তোমাদের আইডিতে হচ্ছে একটু শেয়ার করে দিবা, কাইন্ডলি একটু শেয়ার করে দিবা, শেয়ার করে শেয়ার ডান লিখবা। আমরা এখনই হচ্ছে সলভ ক্লাস শুরু করব। তার আগে সবাই একটু কাইন্ডলি জানাও যে সব কিছু ঠিক আছে না কিনা, সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা আছে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। সত্যি কথা বলতে আজকে প্রচুর ভালো লাগতেছে তোমরা যখন হচ্ছে হলগুলো ছেড়েছো এবং হাসি মুখে এসে বলেছো ভাই আলহামদুলিল্লাহ প্রশ্ন সহজ হয়েছে। শুধুমাত্র একটা জায়গায় আমার একটু খারাপ লাগছিল, একটা স্টুডেন্ট বলছিল যে ভাইয়া জিকে যে সাজেশন দিয়েছেন পড়তে পড়তে শেষ করছি কিন্তু সাজেশন আসে না। ভাই ডিপ্লোমাতে গিয়ে দেখি আমি যে সাজেশনটা দিয়েছিলাম ওই সাজেশনটা থেকে হুবহু কমন, এবং তোমাদের সাধারণ জ্ঞান এবং মানবিক বিষয়াবলিতে যতটুকু অ্যান্সার দিয়েছি এবং যতটুকু সাজেশন দিয়েছি আমার মনে হয় না যে এর বাইরে থেকে প্রশ্ন এসেছে। তোমরা একটু আমাকে জানাও যে হচ্ছে আমাদের সাজেশনের বাইরে থেকে কোনো আসছে কিনা। আর এই যে টুপি মাথায় দিচ্ছি তোমাদের জন্য দোয়া করার জন্য, নামাজ টামাজ পড়ে আজকে জুমার নামাজ পড়েও তোমাদের জন্য দোয়া করেছি। টুপিতে কেমন লাগছে সেটা একটু জানাবা, যদি বেশি ভালো লাগে টুপিতে তাহলে এখন থেকে টুপি পরেই থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো স্যার শুরু করবে, এরপর আমি আসবো, এরপরে হচ্ছে ম্যাথ সলিউশন দিবে, সবাই সাথেই থাকবা, কোথাও যাবা না। আগে একটু দ্রুত শেয়ার করো, একটু দ্রুত শেয়ার করো, দ্রুত। ওকে, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে যাচ্ছি। দেখো ইংরেজিতে হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা যে আন্তরিক শব্দের ইংরেজি কোনটি, ঠিক আছে? আন্তরিক শব্দের ইংরেজি শব্দ কোনটি, ঠিক আছে? এটা কিন্তু ওয়ার্ড মিনিং থেকে আসছে, ঠিক আছে? অ্যাংরি মানে রাগান্বিত, সিনসিয়ার মানে হচ্ছে কি আন্তরিক, ঠিক আছে? আর ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, আর প্রাউড মানে গর্বিত, তাই না? আমরা সবাই জানি, ঠিক আছে? এই কোশ্চেনে যারা সিনসিয়ার দিয়েছো তাদের উত্তরটি সঠিক হয়েছে, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে সেকেন্ড কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? ওদেরকে একটু শেয়ার করতে বলবেন বেশি বেশি। আচ্ছা, সবাই হচ্ছে একটু কাইন্ডলি আমি তোমাদেরকে অনুরোধ করব, আমি শেয়ারের কথা একটু কমই বলি। সো আজকে যেহেতু লাস্ট ক্লাস এবং এটাই হচ্ছে তোমাদের সাথে ফর্মালি আমাদের লাস্ট ক্লাস হবে, হয়তো অন্য কোথাও দেখা হয়ে যাবে, কিন্তু আমি তোমাদেরকে একটু বলবো প্লিজ সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। কারণ তুমি বিশ্বাস করবে না যে আমাদের এই যে আমাদের গ্রুপগুলোতে কিংবা আমাদের হচ্ছে ইনবক্সে কত মানুষ যে ইনবক্স করেছে স্যার ডিপ্লোমার মানে অ্যান্সার কখন দিবেন, সেই জন্য অনেকেরই এই অ্যান্সারটা প্রয়োজন। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, ঠিক আছে? বিশেষভাবে অনুরোধ করবো যে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে ইংরেজি কোশ্চেন একটু যাচ্ছি, দেখি। ওকে, দেখো এটা বলছে কি দ্য সান রাইজেস ড্যাশ ইস্ট, ঠিক আছে? এটা হবে কি, এটা প্রিপোজিশন থেকে আসছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হবে, কি হবে বলতো? ইন দ্য ইস্ট, ওকে? অর্থাৎ কোনো দিকের আগে কিন্তু হয় কি হয় বলতো? কোনো দিক কিংবা বড় স্থান, আমি তোমাদেরকে হয়তো ক্লাসে পড়াইছিলাম, হয়তো না ক্লাসে আমি পড়াইছিলাম যে ছোট স্থান যদি বোঝায় তখন সেখানে অ্যাট হবে, বা ছোট স্থান কিংবা নির্দিষ্ট যদি বোঝায়, ছোট স্থান এবং নির্দিষ্ট যদি বোঝায় তখন কি হবে? অ্যাট হবে। কিন্তু যদি বড় স্থান বোঝায়, ঠিক আছে, সেখানে হবে কি বলতো? ইন হবে। যেমন আই লিভ ইন ঢাকা, কি বলবে? আই লিভ ইন ঢাকা। কিন্তু আমি যদি বলি আমি আজিমপুরে বসবাস করি তাহলে কি হবে বলতো? আই লিভ এট আজিমপুর, ঠিক আছে? তাহলে সুস্পষ্টভাবে মনে রাখতে হবে, এটা আজকের পর থেকেও তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো বড় স্থান বোঝায়, ইস্ট কিন্তু কি একটা বড় স্থান না বলতো, ঠিক আছে? সেই জায়গায় কি হবে বলতো? অ্যাট হবে। কি হবে বলতো? অ্যাট হবে, ঠিক আছে? সরি, ইন হবে। এখানে হচ্ছে এই যে 39 নাম্বারটা যারা হচ্ছে সি নাম্বার দিয়েছো অর্থাৎ গ নাম্বার উত্তর দিয়েছো তাদের উত্তরটি সঠিক হয়েছে। ওকে, আমরা হচ্ছে 40 নাম্বার কোশ্চেন দেখি ডিজায়ারের প্রতিশব্দ কোনটি, ঠিক আছে? ডিজায়ারের প্রতিশব্দ কি বলতো? ডিজায়ার মানে কি বলতো? ইচ্ছা, ঠিক আছে? আর এই যে পারপস মানে হচ্ছে কি বলতো? উদ্দেশ্য। ড্রিম মানে স্বপ্ন, আর লক্ষ্য মানে কি? এই যে এইম মানে হচ্ছে লক্ষ্য। আমি কিন্তু তোমাদের সবগুলো অর্থ বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে ডিজায়ার মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা, দুইটা জিনিস মনে রাখবা, ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষা। আর এই যে পারপস মানে কি? উদ্দেশ্য। তারপর হচ্ছে ড্রিম মানে স্বপ্ন, ড্রিম মানে কি বলতো? স্বপ্ন, ড্রিম মানে কি বলতো? স্বপ্ন। আর লক্ষ্য কি বলতো? এইম, এইম। এবং এইমের পরে কি বসে? অ্যাট বসে। এইমের পরে কি বসে বলতো? অ্যাট বসে, ঠিক আছে? এরপরে খেয়াল করো, দেখো আমি কিন্তু এইটা আমি অসংখ্য ব্রাঞ্চে এবং অনলাইন আমি পড়াইছি, ঠিক আছে? আই উইশ বসে, কি বসে বলতো? আই উইশ বসে, ঠিক আছে? ঠিক আছে, এইখানে তোমাদেরকে একটু আমি এটার একটু রুলসটা বলে দিই, খেয়াল করো কি বললাম বলতো? আই উইশ কি? ওকে, দেখো এটা একটু খেয়াল করো, আই উইশ, ঠিক আছে? এই আই উইশের যে রুলসটা, হ্যাঁ, আই উইশের পরে হচ্ছে কি বসতে পারে? 3টা ভার্ব বসতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে হ্যাড বসতে পারে, কি বলতে পারে? হ্যাড বসতে পারে। এরপর হচ্ছে ওয়্যার বসতে পারে, কি বসতে পারে বলতো? ওয়্যার বসতে পারে। এরপর হচ্ছে কি বসতে পারে? বিটু বসতে পারে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আই উইশ আই হ্যাড এনাফ টাইম, আমি ইচ্ছা পোষণ করি, আমার যদি অনেক সময় থাকতো তাহলে আমি তোমার সাথে দেখা করতাম, ঠিক আছে? এটা হবে সেটা, ওকে?
এটা একটু ইয়ে করেন তো। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপর দেখো 42 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল, তারপর কি বলতো, এটা কি হবে বলতো, এই যে সাউথার্ন, দেখো এই প্রিপোজিশন থেকে কিন্তু প্রিপোজিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রিপোজিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। ইনশাআল্লাহ আমরা 1000 মানুষ বর্তমানে এই লাইভটা দেখতেছে, আমি তোমাদেরকে অনুরোধ করব সবাইকে সরিয়ে দাও, ঠিক আছে। ওকে, দ্য বে অফ বেঙ্গল, ঠিক আছে, এইটাও কিন্তু সাউথার্ন পার্ট, মানে দক্ষিণ অংশ, তাই না? এই দক্ষিণ অংশ কিন্তু কি একটা বড় অংশ না বলতো, এই জন্য কি হবে বলতো, ইন হবে, ঠিক আছে। অনেকেই তোমরা প্রিপোজিশন হয়তো এটা অ্যান্সার করে থাকবে, ঠিক আছে। যারা যারা হচ্ছে এই খ নাম্বার উত্তরটি দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। যারা যারা খ নাম্বার উত্তর দিয়েছো তাদের উত্তর কি হয়েছে বলতো, সঠিক হয়েছে। ওকে, আমরা এই অংশ থেকে যাবো একটু, এখানে ইংরেজি কোশ্চেন আছে। ওকে, একটু অপেক্ষা করো। হুইচ অন ইজ দ্য ভার্ব, ঠিক আছে। আমরা জানি ভার্ব মানে কি, ক্রিয়া, কোনো কিছু কি বোঝাবে, থাকা বোঝাবে, তারপর কি কোনো কিছু করা বোঝাবে, ঠিক আছে, সেই মানে ভার্ব। ওকে, ইট মানে খাওয়া, এটাই হচ্ছে ভার্ব। রোড মানে রাস্তা, ঠিক আছে, পেপার মানে কাগজ, ইটিং মানে এটা কিন্তু জেরান, এটা কিন্তু ভার্ব না, ঠিক আছে, এটা কিন্তু নাউনের মতো কাজ করে। তার মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, আর রোড হচ্ছে নাউন। শুধুমাত্র কেবলমাত্র ইট হচ্ছে ভার্ব। যারা যারা ভার্ব এই যে ইট উত্তর দিয়েছো তাদের উত্তরই সঠিক হচ্ছে, ঠিক আছে। ওকে, বার্ন মানে পোড়ানো, এর পাস্ট ফর্ম কি, খুবই সহজ, বার্ন, বার্নড, বার্নড, ঠিক আছে, বার্ন, বার্নড, বার্নড, কি হবে বলতো, বার্নড হবে, কি হবে বলতো, বার্ন। যারা যারা ক নাম্বার উত্তর দিয়েছো, যারা যারা ক নাম্বার উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, কি হয়েছে, তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। বার্নের পাস্ট ফর্ম হচ্ছে বার্নড, কি হবে, বার্নড হবে। ওকে, এরপর খেয়াল করো, উই কাম হোম ইট মেক্স নয়েজ, ঠিক আছে, ইট। ওকে, দেখো আমি তোমাদেরকে এইটার একটু ব্যাখ্যাটা বলে দিই, যেন আজকে পর থেকে তোমাদের মাথায় থাকে, ঠিক আছে। ওকে, যদি জিনিসটা যদি পজিটিভ হয়, কি বোঝায়, যদি পজিটিভ হয় তখন হোয়েন হবে, কি হবে, হোয়েন হবে। আর যদি নেগেটিভ হয় তখন হবে অল দো অথবা দো, কি হবে, অল দো অথবা দো। যেমন আমি যদি বলি, যদিও আমি অসুস্থ ছিলাম তারপর আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, অসুস্থ থাকার সাথে স্কুলে যাওয়ার বিপরীত সম্পর্ক। কিন্তু আমি যদি বলেছি কি, এতে যখন বাসায় আসছি তখন এটা নয়েজ হয়েছে, ঠিক আছে, যখন আমি বাসায় আসছি তখন নয়েজ তৈরি হয়েছে, তাই না? তাহলে কি হবে বলতো, এখানে হচ্ছে খ নাম্বার উত্তর হবে, কি হবে বলতো, খ নাম্বার উত্তর হবে, ঠিক আছে। হোয়েন উই কাম হোম, যখন আমরা বাসায় আসছিলাম তখন শব্দ তৈরি হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু পজিটিভ দিক, কি বলতো, পজিটিভ। যদি পজিটিভ হয় কি হয়, যদি পজিটিভ হয় তখন তার উত্তর হবে কি বলতো, হোয়েন হবে, তখন তার উত্তর কি হবে, হোয়েন হবে, ঠিক আছে। ওকে, ফাইন, ঠিক আছে। আমি আশা করি যে তোমরা যারা এটা বি নাম্বার অর্থাৎ খ নাম্বার উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। 46 নাম্বারটা দেখো, ঠিক আছে, গিভ মি ড্যাশ মোর মানি, ঠিক আছে, গিভ মি ড্যাশ মোর মানি, ঠিক আছে। এইটার সঠিক উত্তর মাস হইতো যদি অপশনে মাস থাকতো, কিন্তু আনফরচুনেটলি অপশনে মাস নাই। খেয়াল করো, তাহলে এনি কিন্তু হয় না, কি বলতো, এনি কিন্তু কখনোই হবে না, ঠিক আছে। আমরা একটু অপশনে চেক করি, এনি কিন্তু কখনোই হয় না। এবার দেখো লিটল হয় না, কারণ এটা নেগেটিভের কারণে লিটল হবে না। এখন যদি আলিটে থাকতো তাহলে আমরা ভাবতাম হয় কিনা। আর ফিউ তো আগেই হবে না, কারণ ফিউ কিন্তু কাউন্টেবল নাও, এটা কিন্তু কখনোই হবে না। তার মানে কি হবে বলতো, গিভ মি সাম মোর মানি, মানে আমাকে আরো অল্প কিছু টাকা দাও, আমাকে আরো অল্প কিছু টাকা দাও, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি বলতো, এই যে গিভ মি সাম মোর মানি, ওকে, তার মানে অপশন উত্তর হবে কি, খ নাম্বার। যারা যারা খ নাম্বার উত্তর দিয়েছিলে তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। ওকে, ফাইন। ক্লাসটা এখনো যারা শেয়ার করোনি কার্পণ্য করে, তারা ক্লাসটা শেয়ার করে দাও। আমি তোমাদেরকে সবাইকে অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করে দাও। লেটস গো ড্যাশ, লেটস গো ড্যাশ, ঠিক আছে। দেখো লেটস গো, ওকে, লেটস গো। দেখো একই সাথে পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে, একই সাথে পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হতে পারে, টু প্লাস ভার্বের হতে পারে, অথবা বি3 হতে পারে, এটা রুলস, ঠিক আছে। কি হতে পারে, তিনটা হতে পারে, বলো তো কয়টা হতে পারে, তিনটা। একটা হচ্ছে আইএনজি, একটা কি বলো তো, আইএনজি, একটা হচ্ছে কি বলো তো, টু প্লাস ভার্বের বেস, মানে টু প্লাস ভার্বের বেস ভার্ব হলো বি3, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে বলো তো, এখানে হচ্ছে ফিশিং হবে, কি হবে, ফিশিং। লেটস গো ফিশিং, চলো মাছ ধরতে যাই, চলো কি মাছ ধরতে যাই, ঠিক আছে। তার মানে যারা যারা ক নাম্বার উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। ইংরেজিগুলো মিলাও এবং জানাও যে তোমার এই কয়টা, যে কয়টা সলভ করে দিলাম এর মধ্যে তোমার কয়টা হয়েছে, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই, ঠিক আছে। এই ফিশিং হয়েছে, ওকে, ফাইন। এরপরে খেয়াল করো, এরপরে দেখো এই যে 48 নাম্বার কোশ্চেনটা একটু দেখো সবাই। 48 নাম্বারটা খেয়াল করো, হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিম্নের কারেক্ট সেন্টেন্স কোনটি, নিম্নের কারেক্ট কোনটি, ঠিক আছে। অনেকেই উত্তরটা তোমরা হয়তো ভুল করে থাকবে, ঠিক আছে। দেখো এই যে আমি তোমাদেরকে এটা একটু ব্যাখ্যা দেই, ঠিক আছে, যদি ব্যাখ্যা দেই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। দেখো
এইখানে লেট আছে না, প্রথম কথা হচ্ছে লেট দিয়ে শুরু হইলে এটা ইম্পারটিভ সেন্টেন্স। কি দিয়ে কি সেন্টেন্স বলো তো? ইম্পারটিভ সেন্টেন্স। যদি এটা ইম্পারটিভ সেন্টেন্স হয় তাহলে সামনে কি মনে মনে একটা সাবজেক্ট আছে, মনে মনে কি আছে? সাবজেক্ট। তারপর কি আছে বলো তো? লেট। তারপর কি আছে বলো তো? লেট। ওকে, এরপর দেখো এই যে হিম আছে না, এই হিম আছে না বলো তো? হিম হলো অবজেক্টের জায়গা, এটা কি বলো তো? অবজেক্টের জায়গা। ওকে ফাইন। এরপর খেয়াল করো, এবার হচ্ছে কি আছে বলো তো? এইখানে এটা যেহেতু অবজেক্টের জায়গা, এটা যেহেতু অবজেক্ট মি হিম বসছে, তাহলে এখানে হবে কি বলো তো? এখানে হবে মি। তাহলে এই যে লেট হিম অ্যান্ড মি, লেট হিম অ্যান্ড মি গো হবে, কি হবে বলো তো? মি গো। আর এইখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে এইটা, এখানে ফাইনাল ভার্ব কোনটা বলো তো? এইটা, অর্থাৎ গোটা হচ্ছে এখানে কি ফাইনাল ভার্ব, গোটা কি এখানে বলো তো? ফাইনাল ভার্ব, ঠিক আছে? ওকে ফাইন। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে অনেক পরিশ্রম করে এই ইংরেজি তোমার 11 থেকে 12টা কোশ্চেন আমরা পেয়েছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমার কয়টা হয়েছে এইগুলোর মধ্যে, ঠিক আছে? আমরা আরো কোশ্চেন দিব ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ কোশ্চেন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন তোমাদের সবার প্রিয় নাইম স্যার ক্লাস নেবেন। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং প্রতীক্ষিত যে তোমাদের যে পরীক্ষাটা সেটা ভালোভাবে সম্পন্ন করেছো। প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা কার্পণ্য করে এখনো ক্লাসটা শেয়ার করো না, আজকে যেহেতু তোমাদের সাথে শেষ লাইভ, তোমাদের কাছে এই লাইভে একটা রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকের আইডিতে হচ্ছে শেয়ার করে শেয়ার ডান লিখবা এবং অবশ্যই ক্লাসটিতে একটা লাইক দিয়ে দিবা যাতে আমরা বেশি ইন্সপায়ার হই। সাধারণ জ্ঞানের টপিকস সম্পর্কে বলার কিছু নাই, তোমাদেরকে যত প্রকার সাজেশন দেওয়া দরকার ছিল সব সাজেশনগুলো দিয়েছি। কি পরিশ্রম করেছি এটা তুমিও জানো। তো এটা করার পরে ফার্স্টে ভেবেছিলাম যে ইনশাল্লাহ এর মধ্য থেকেই হচ্ছে কভার হয়ে যাবে, তারপরেও টেনশনে ছিলাম যে কি হয় না হয়, সারা রাত কালকে ঘুমাতে পারিনি। আজকে পরীক্ষার হল থেকে যখন একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলছো যে ভাইয়া আলহামদুলিল্লাহ পুরো ফাটাই দিছি, সাধারণ জ্ঞান সব কমন পড়েছে, এরপর থেকে খুশি লেগেছে। এরপরে একটু রিল্যাক্স হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে ব্যাখ্যায় চলে যাব। শুরুতে যে প্রশ্নটা তোমাদের আসছিল যে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিব। 1.7 কে আছে আমাদের সাথে লাইভে যুক্ত। তোমরা প্রত্যেকে যদি ক্লাসটাতে একটা লাইক করো এবং অবশ্যই যদি শেয়ার করে দাও, এই সংখ্যাটা আরো বাড়বে। তোমাদের হাত ধরেই হচ্ছে নিউরনটা এত দূর আসছে, আরো সামনের দিকে যেতে চাই। আমি সবসময় বলি যে তোমরা আছো তাই নিউরন সাফল্যের পথে হেঁটে যায়, হেঁটে যেতে যেতে বহুদূর যেতে চায়। তোমাদের হাত ধরেই নিউরনটা সাফল্যের পথে এগিয়ে যাবে। আর তোমরা সবাই জানো, তোমরা যারা নিউরনের প্রতি আস্থা রেখেছিলা তারা আস্থার ফল পেয়েছো। নিউরনের বই এবং লেকচার শিট থেকে 100% আমরা কমন দেখিয়েছি। তোমাদের জুনিয়র যারা নার্সিং সেক্টরে আসতে চায় তাদেরকে তোমরা খুব ভালোভাবে হচ্ছে বুঝাবা। এই দায়িত্বটা হচ্ছে তোমাদের, মার্কেটিং এর দায়িত্বটা। তো বাংলাদেশের মানুষের গড় আয়ু তোমরা সবাই জানো যে 72.3। যেহেতু 72 দিয়ে কোনো অপশনই নাই, তার মানে রাইট অ্যান্সার 72। এটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে। যারা আমার ফ্রি ক্লাসগুলো করেছো প্রত্যেকে এই প্রশ্নটা অ্যাটলিস্ট ভুল করো নাই, সেটা অবশ্যই 72। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বা জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে দুর্গ জাদুঘর, মানে হচ্ছে জাদুঘর, এইটা না। জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরটা কোথায় অবস্থিত? আমি যখন তোমাদেরকে সাম্প্রতিকের শীটটা দিয়েছিলাম, সাম্প্রতিকের অনেক জায়গা জুড়ে একটা দিছিলাম, তোমরা অবশ্যই পেয়েছো। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের এমন কোনো টপিকস নাই যে আমি বাদ রেখেছি, কারণ আমি জানতাম এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তোমরা ওই সাম্প্রতিকের টপিক্সটা একটু দেখে নিবা, সেখানে খুব সুন্দরভাবে দেয়া আছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটা অবস্থিত হচ্ছে গণভবন কমপ্লেক্সে, যেটা ঢাকা শেরে বাংলা। তোমরা যেখানে পরীক্ষা দিছো না, ওই পরীক্ষার সেন্টারের পাশেই কিন্তু আমাদের গণভবনটা দেখতে পাইছো অনেকেই। যে কারা কারা দেখতে পাচ্ছ গণভবনটা, একটু হাত নেড়ে হচ্ছে সাড়া দিবা। এটা কিন্তু সেইখানে অবস্থিত। এবং অপশনগুলো যদি তুমি পড়ো, এমনিতেই চট্টগ্রাম, খুলনা, রাজশাহীগুলো এমনিতেই বাদ পড়ে যাবে, ওটা এমনিতেই হচ্ছে বের হয়ে যাবে। তা আমি আশা করি এটাও তোমরা সঠিক উত্তর দিয়েছো। কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই হচ্ছে জানাবা। পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখব। পরবর্তী প্রশ্নটা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে? ভাই যেদিন ক্লাসটা নেই, বাংলাদেশ বিষয়াবলীর যেদিন লাস্ট ক্লাস নেই, মনে করে দেখো তো বলেছিলাম কিনা যে ভাষা আন্দোলন থেকে মার্কস বি 1 মার্ক পরীক্ষায় থাকবে। যারা অনলাইন অথবা অফলাইন ব্যাচে নিউরনের ছিল এবং আমার ক্লাস করেছো, আমি কতবার পরীক্ষায় বলেছি যে মার্কস বি ধরে নিবা। বিগত সালের এমন কোনো প্রশ্ন হয় নাই যেখানে ভাষা আন্দোলন থেকে একটা পরীক্ষায় প্রশ্ন ছিল না। এবছরও মার্কস বি পরীক্ষায় প্রশ্ন থাকবে ভাষা আন্দোলন থেকে।
এবং এবছরও কিন্তু এসেছে। সেটা কি এসেছে? খুবই সহজ একটা প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। তোমরা এটাও জানো 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, এই দিনে হচ্ছে 144 ধারা জারি ছিল। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে ইউনেস্কো 1999 সালে। এগুলো তোমাদের ব্যাখ্যা সহকারে জানা। এরপরে দেখি আমরা আর কি কি এসেছে সাধারণ জ্ঞানে। আচ্ছা, বাংলাদেশের সীমান্ত আছে কোন দেশের সাথে? বাংলাদেশের সীমান্ত না ভাই, যদি পৃথিবীর সীমান্ত বলতে বলে আমার মনে হয় যে নিউরন স্টুডেন্টদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এরা সবাই জানে যে সীমান্ত আছে দুইটা দেশের সাথে, ভারত এবং মিয়ানমার। সীমান্তবর্তী জেলা আছে 32টা, ভারতের সাথে সম্পর্ক আছে 30টার, মিয়ানমারের সাথে 3টা। এগুলা ব্যাখ্যা সহকারে আমার থেকে মনে হয় যে তোমরা পড়তে পড়তে বেশি আয়ত্ত করে ফেলেছো। সো এই প্রশ্নটায় আমার মনে হয় যতদূর যে তোমরা কেউ ভুল করো নাই, সেটা অবশ্যই সঠিক উত্তর তোমরা মিয়ানমার দাগাই আসছো। এটাই যদি কেউ ভুল করে থাকো তাহলে হচ্ছে মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আমরা হচ্ছে সাধারণ জ্ঞানের সাথে সাথে কিন্তু আমাদের কিছু দিয়েছিল, এটাকে কি বলে, মানবিক বিষয় বলি বা মানবিক গুণাবলী। মানবিক গুণাবলী থেকেও কিন্তু আমরা অনেক প্রশ্ন হচ্ছে পড়েছি বা হচ্ছে কমন পেয়েছি। তো মানবিক গুণাবলী দেখবো, তার আগে আরেকটা জিনিস দেখে আসি। সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়টি? তোমাদের 3টা বিদ্যুৎ কেন্দ্র আমি পড়িয়েছিলাম যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই 3টা বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, না হলে আসবে না। সেই 3টা কি কি? পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, তারপরে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। মনে পড়ে কিনা তোমরা একটু মনে করে দেখো। 4টা বিদ্যুৎ কেন্দ্র মাত্র পড়াইছিলাম এবং একই প্রশ্নের মধ্যে 4টা বিদ্যুৎ কেন্দ্র সাজাইছিলাম, মনে আছে? বাংলাদেশের একমাত্র পারমাণবিক ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটার অবস্থান হচ্ছে পাবনার ঈশ্বরদী। এটা আমার থেকে আমার মনে হয় তোমাদের বেশি ভালো জানা আছে। আমি মনে করি এটা আমার থেকে তোমাদের বেশি ভালো জানা আছে। ওকে ফাইন। চা উৎপাদনের জন্য শীর্ষ জেলা কোনটা? ভাই দেখেন তো কমন পড়ে কিনা, এগুলো পড়ছেন কিনা, সাজেশন যেটাই দিয়েছি সেখানে আছে কিনা, একটু দ্রুত 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 একটু জানান তো যেটা আছে কিনা, এটা আছে কিনা। চা উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? মৌলভীবাজার। আমরা জানি ধান উৎপাদনের জন্য শীর্ষ জেলা কোনটা? ময়মনসিংহ। পাট উৎপাদনের জন্য জানি ফরিদপুর। এমন কোনো বিষয় নাই যেটা না জেনে হলে গিয়েছিলাম আর উনি আমাদেরকে আটকাই দিবে। তোমাদের নিউরন ওইভাবেই তৈরি করেছে, ওইভাবেই পাঠিয়েছে। যারা যারা নিউরন নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হয়েছো এবং এই লেকচার শিটগুলো পেয়েছো, তথ্যবহুল লেকচার শিটগুলো, আমার মনে হয় না যে তাদের কোনো প্রকারের কষ্ট হয়েছে। প্রত্যেকে এই লেকচার শিটগুলো যারা সমাধান করছো পরীক্ষায় কোনো ভুল ত্রুটি হয় নাই আমি আশা করি। ইভেন যারা হচ্ছে বাজার থেকে, কোনো কোচিং সেন্টারে কোচিং করো নাই কিন্তু বাজার থেকে এই 2টা গাইড নিয়ে পড়ছিলা, তাদের জন্য এই 2টা ট্রাম্প কার্ড এবং আশীর্বাদ হিসেবে কাজ করেছে। ইনশাল্লাহ তোমরা প্রতিবারের মতোই হচ্ছে নিউরনের প্রতি হচ্ছে আস্থা রাখবা এবং বাংলাদেশের যে প্রান্তেই যাও না কেন আমাদের বই পড়েই হচ্ছে নার্সিং পড়াশোনা শেষ করবা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমাদের কি আছে। আচ্ছা, এখানে আর সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে? আচ্ছা, সাধারণ জ্ঞানের প্রশ্ন আর এখানে নাই। এরপরে হচ্ছে মানবিক বিষয় বলি যেই টপিকসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের সবার প্রিয় নাজমুল হাসান গাজী স্যার আমাদের মাঝে আসবে এবং তিনি হচ্ছে ম্যাথ এবং সাধারণ বিজ্ঞান পাঠ নিয়ে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবে। এরপরে হচ্ছে আমি হচ্ছে মানবিক গুণাবলীর অ্যান্সার শিট দিব। এর মধ্যে হচ্ছে আমাদের আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো চলে আসবে। টোটাল একেবারে হচ্ছে সব প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা বুঝতে পারবা রাতের মধ্যেই যে আসলে আমরা কত পেতে যাচ্ছি। অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই নিউরনের সাথে থাকবা ইনশাল্লাহ, ভালো কিছু হবে। সামনে যারা ভবিষ্যতে আসবে তাদেরকেও হচ্ছে বলবা আমাদের প্ল্যাটফর্মের কথা। তোমাদের হাত ধরেই আমরা কিন্তু অনেক দূর আগায় যাব। আর ক্যামেরার পিছনে যে মানুষটা থাকে কোনো সময় তাকে টেনেও ক্যামেরার মধ্যে আনা যায় না, সেই প্রিয় মেহেদী হাসান মুন্না স্যার।
যিনি হচ্ছে বাংলাদেশের 56টা ব্রাঞ্চ একেবারে নিজের মতো করে, যেমন হচ্ছে মুরগি যেমন তার বাচ্চাদেরকে হচ্ছে একেবারে আগলাই রাখে না পাখের মধ্যে যদি কোনো আক্রমণ হয়, এরকম বাংলাদেশের 56টা ব্রাঞ্চ যিনি এইভাবে রেখেছে নিজের হাতে করে একদম সন্তানের মতো নিউরনটাকে লালন পালন করতেছে, সেই মেহেদী হাসান মুন্না স্যার, যার অবদান নিউরনের প্রতি অতুলনীয়। স্যারকেও হচ্ছে সবাই ধন্যবাদ জানাই দিবা, তোমাদের এই সাফল্যের পিছনে, ভালো রেজাল্ট করার পিছনে স্যারের অবদান কিন্তু অনেক। তো আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাব, নাজমুল হাসান গাজী স্যার, সে হচ্ছে ব্যাখ্যা প্রদান করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকে পরীক্ষা দিলা ডিপ্লোমাতে, তোমরা জানো যে ডিপ্লোমার যে কোশ্চেনগুলো আছে সেইখান থেকে আমরা কিন্তু বেশ কিছু কোশ্চেন তোমাদের সামনে বা আমাদের যে সেই সলভ নিয়ে হাজির হয়েছি। তো আমি আসলে খুব বেশি কথা বলবো না, কারণ হচ্ছে তোমরা এখন আসলে সবাই মোটামুটি কী বলবো, মানে কোশ্চেন সলভিংটা শুনতে চাচ্ছ বেশি, মানে ব্যাখ্যার থেকে সলভিংটা শুনতে চাচ্ছ বেশি। সো আমি আসলে সলভিংয়েই চলে যাচ্ছি। তো তার মধ্যে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের এখানে, সেটা হলো ভাইয়া কি সর্বজনীন দাতা বলা হয় কাকে। এই কোশ্চেনটা তোমাদের আজকে আসছে এবং তোমাদেরকে আমরা যারা নিউরনে ছিল আমরা তোমাদেরকে পড়াইছি ভাইয়া। এটা কি হবে, আমরা সর্বজনীন দাতা হিসেবে সবসময় বলে থাকি ও, বাট স্পেসিফিকভাবে যদি আমাকে বলে যে ভাইয়া কি, তাহলে ওর কিন্তু আবার দুইটা ভাগ আছে, ও প্লাস আর ও মাইনাস। তার মানে কি ও পজিটিভ আর ও নেগেটিভ। তো স্পেসিফিকভাবে বললে কিন্তু কি হয়ে যাবে, ও নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি, ও নেগেটিভ। যদি বলে সর্বজনীন দাতাকে, এই কথাটা যদি আসে, তো স্পেসিফিকভাবে যদি আমাকে বলে তাহলে সেক্ষেত্রে ও নেগেটিভ দিতে হবে। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেনটা আমরা তাহলে একটু সলভ করে ফেলি। এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা একটু দেখি। আমি যেহেতু বলছি আমি খুব বেশি কথা বলবো না, আমি খালি কোশ্চেনের উত্তরগুলো দিতে থাকবো। এবার চলে আসি, মানবদের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি। তো মানবদের যে গ্রন্থিগুলো আছে এর মধ্যে সব যে গ্রন্থিগুলো থাকে, যেহেতু আজকে ব্যাখ্যা আমি করবো না, মানবদের সর্ববৃহৎ গ্রন্থি বলা হয় যকৃতকে। এটা হচ্ছে একটা সিক্রেটরি গ্ল্যান্ড, সো দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়, যকৃত হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি। আর যদি বলা হতো যে প্রভুরাজ কি, প্রভু গ্রন্থি কোনটি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পিটুইটারি দিতাম। ঠিক আছে, কি বলছি, বাট যেহেতু আমাকে বলছে সর্ববৃহৎ গ্রন্থি, তো সেটা কি হয়ে যাবে, যকৃত হয়ে যাবে। সেটা কি, খ নাম্বারটা হয়ে যাবে উত্তর। ওকে, সো তারপরের কোশ্চেনটা আমরা চলে যাই। হ্যাঁ, সো তোমরা যারা যারা যুক্ত হয়েছো, যারা আমাদের বন্ধু বান্ধবী তোমাদের যারা আছে এখনো পর্যন্ত আসলে উত্তর পাই নাই, তাদেরকেও একটু শেয়ার মেনশন করে দাও, যেন তারাও আসলে যুক্ত হয়ে যেতে পারে এবং কোশ্চেনের আনসারগুলো যাতে পেয়ে যায়। ঠিক আছে, কোশ্চেনের আনসারগুলো যাতে পেয়ে যায়। প্লাস ছিল তো, আচ্ছা ছিল হয়তো বা থাকতে পারে, ও প্লাস যদি থাকে ও প্লাস হবে না। ওকে, কি বলছে আবারও বলি, ও প্লাস যদি থাকে এটা হবে না, ও মাইনাস হবে। কি হবে, ও মাইনাস। ও নেগেটিভ যেটা আছে এটা সবাইকে রক্ত দিতে পারে, ও নেগেটিভটা সবাইকে দিতে পারে। ঠিক আছে, ওকে, বলে করবেন না। ওকে, সো ও নেগেটিভটা সবাইকে বলে। ওকে, সো দেখো এবার হচ্ছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে আমরা সবাই জানো এটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। ঠিক আছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হয়ে যাবে, বলো কি হবে, দৈর্ঘ্যের একক কি হবে, কি কি মনে হতে পারে, কি হবে বলো তো, দৈর্ঘ্যের একক মিটার হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি, এরপর দেখো 10 নম্বর যেটা আছে, যক্ষা রোগ কিসের সংক্রমণে হয়। যক্ষা রোগের জীবাণুর নাম আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা একটা ব্যাকটেরিয়া, এটা কি একটা ব্যাকটেরিয়া, নট ভাইরাস, নট ছত্রাক, নট পরাজীবী। ঠিক আছে, এটাকে ব্যাকটেরিয়া। বিএসসিদেরও এই টাইপের একটা কোশ্চেন আসছে। ঠিক আছে, কি বলছি, একটু মাথার মধ্যে রাখো। ঠিক আছে, ওকে, চলো পরের কোশ্চেনটায় যাই। ওকে, সো রক্তের ওইটা দিয়ে আসলে আমি হিউজ পরিমাণে স্টুডেন্টকে চিনি যারা ওই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ভুল করছে, এবং আমি আমার জীবনে বহুবার দেখছি, বুঝছো, এই জিনিসটা প্রচুর ভুল করছে। এবং আমি যখন পড়াই এটা আমি সবাইকে বলছি যে ভাই এটা হচ্ছে এইভাবে হবে। ঠিক আছে, কি বলছি, এবার দেখো 11 নাম্বার, একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হয়ে যাবে হচ্ছে 10 টাকা। কয় টাকা হয়ে যাবে, 10 টাকা হয়ে যাবে। ওকে, সো দেখো 10% লাভে 10 টাকা, 10% কত হচ্ছে, 10 টাকা, 10% 1 টাকা। সো আমি দেখো সেখান থেকে আসতেছে বিক্রয় মূল্য আসছে কত, 11 টাকা, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। এখন এটার আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, এখন আসলে ব্যাখ্যা পড়ায়ও কোনো লাভ নাই। সো দ্যাটস ওয়াই তারপরে একটু বলে দিই। দেখো আমি যদি ধরে নিতাম যে আমার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যদি ধরে নিতাম ক্রয় মূল্য কত, জাস্ট ধরে নিলাম যে 100 টাকা, তাহলে 10% লাভে কত হয়ে যেত, লাভে বিক্রয় মূল্য হতো কত, 10% লাভে বিক্রয় মূল্য হতো সে ভাইয়া কত হয়ে যেত বলো তো, 100 প্লাস হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 110। তো বুঝাই যাচ্ছে, যদি আমি একটা শূন্য কেটে দিই তাহলে বিক্রয় মূল্য 11 টাকা, ক্রয় মূল্য কত টাকা, 10 টাকা, খুব সহজে। ওকে, সো চলো পরের কোশ্চেনটা তাহলে আমরা একটু সলভ করে ফেলি। ঠিক আছে, কি বলছি, পরের কোশ্চেনে চলে যাই। এরপরে যেটা আছে খাবার স্যালাইন, এই খাবার স্যালাইন আবিষ্কার করছে কোন দেশ। ভাই এটা প্রচণ্ড পরিমাণে আসছে, বাংলাদেশে একটা সংগঠন আছে, বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে ICDDRB, যেটাকে বলা হয় কি ICDDRB। এরা কয়েকটা জিনিস আবিষ্কার করছে, এটার একটু গল্প তোমাদেরকে একটু শেয়ার করি আজকে। আমি
অনেক সময় শিক্ষার্থীদের শেয়ার করি, আমাদের যখন আছে পায়খানা হয়, ডায়রিয়া হলে কি হয়, শরীর থেকে পানি বের হয়ে যায়, পায়খানার সাথে সাথে শরীর থেকে ইলেকট্রোলাইট পানি যেটা থাকে সেটা ইমব্যালেন্স হয়। তো যখন আসছে বিদেশি বিজ্ঞানীরা আসলে এসে বললো কি যে পায়খানা ওরে খাওয়াই দাও, তাহলে আর ওই যে ইমব্যালেন্স হচ্ছে ওটা আর হবে না। সো বাংলাদেশের মানুষ ভাই, আমরা কি এগুলো পছন্দ করি? এটা কি আমাদের কাছে ভালো লাগতেছে? বিদেশি একজন এসে বলতেছে পায়খানা খাওয়াই দাও, ভালো লাগতেছে? তখন বাংলাদেশি বিজ্ঞানীরা আসছে কি করলো, ওরসিলাইন এন যেটাকে আমরা বলি, যেটা আমাদের কি করে, আমাদের শরীরের যে লবণ পানির ভারসাম্য সেটা রক্ষা করে। তো এটা তৈরি করছে কিন্তু বাংলাদেশে আইসিডিডিআরবি। তো সংগঠনটা কি, সেটা আইসিডিডিআরবি। সো তারা তৈরি করছে, এই জন্য উত্তরটা কি হয়ে যাবে, গ নাম্বার হয়ে যাবে উত্তর। ওকে, গ নাম্বার হয়ে যাবে কি উত্তর। এরপরে চলে যাই, তারপরে কোশ্চেনে চলে যাচ্ছে। চলো, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হলো এর মানবিকের আছে। এরপরে আমরা এই পাশে আসি, এটাও মানবিকের, 16 মানবিকের, 17 মানবিকের। চলো তারপরে যাই, এটাও মানবিক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলছে হয়তো বা তোমাদেরকে। সো এইবারে চলে আসি 21 নাম্বারে। 21 নাম্বার যেটা আছে, এটা আছে উদ্ভিদ থেকে আসছে, যে উদ্ভিদের পাতা এবং কাণ্ড ঝরে যায় কিসের অভাবে? এটা সরাসরি মুখস্থ করার জিনিস, ফসফরাসের অভাবে। কিসের অভাবে ঝরে যায়? ফসফরাসের অভাবে। নাইট্রোজেন যদি বলতো সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে সবুজ থেকে হলুদ হয়ে যাওয়া, পাতা হলুদ হওয়া। যদি বলতো পাতা হলুদ হওয়া, তাহলে সেক্ষেত্রে তুমি দিতে পারতা কি হইতো, সেক্ষেত্রে হয়তো আসছে নাইট্রোজেন। বাট যেহেতু বলছে ফসফরাসের কথা বলছে, পাতা ঝরে যাওয়া, এই কারণে এটার উত্তর কি হয়ে যাবে, ফসফরাস হবে। সেটা কি, গ নাম্বার। সেটা কি হয়ে যাবে, গ নাম্বার। ওকে, এটা একটু মনে রেখো। চলো তারপরে চলে যাই, গ নাম্বারটা হয়ে গেল। তারপরে যেটা আছে, দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস এখানে দেওয়া আছে প্রোটিন, ভিটামিন দেওয়া আছে, শর্করা, খনিজ লবণ দেওয়া আছে। সো দেখো, আমাদের যে পড়ানো হয় বারবার, আমরা তোমাদের খাদ্যের যে তালিকাটা পড়াই, আমাদের যে খাদ্যের তালিকাগুলো আছে এর মধ্যে বারবারই বলি, প্রোটিনের কাজ হচ্ছে দেহের ক্ষয় পূরণ করা, আমাদের সেনের কাজ হচ্ছে তাপ শক্তি উৎপাদন করা, আর দেহের তাপ শক্তি বা দেহের যে ক্ষমতা বৃদ্ধি বা তাপ উৎপাদন, এই কাজটা কে করে? শর্করা করে। এই যে এই প্রশ্ন যেটা, দেহের শক্তি উৎপাদনের কাজটা কে করে? শর্করা করে। কে করে? শর্করা। রোগ প্রতিরোধ করে কে? ভিটামিন। রোগ প্রতিরোধ করে কে? ভিটামিন। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে শর্করা। মনে রেখো, এটার উত্তর কি হয়ে যাবে? শর্করা হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যায়, শর্করার পরে এবার আসলে একটি পূর্ণবয়স্ক ব্যক্তি স্বাভাবিকের দৃষ্টির দূরত্ব কত? ভাই এটাও একটু সুন্দর করে মনে রেখো। একজন স্বাভাবিক যে ব্যক্তি আছে, একজন স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে একটু তোমাদেরকে আলোচনা করে দিই। একজন স্বাভাবিক মানুষের দৃষ্টির সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, আবারও বলি 25 সেন্টিমিটার। দেখো তো, এই যে আমি বারবারই সবসময় স্টুডেন্টকে পড়াই, এর থেকে যদি আমি একটু দূরে সামনে নিয়ে আসি, আমি কি দেখতে পাচ্ছি? এইটা একটা নির্দিষ্ট লেভেলে থাকলে আমি কিন্তু দেখতে পারি। যত কাছে নিয়ে আসবো, আমি কি পারবো বেশি দেখতে? কাছেরও একটা সীমা আছে, বলে না বেশি কাছের জিনিস কিন্তু ভালো না, আবার দূরের কাছের জিনিস কিন্তু ভালো না। সম্পর্ক হতে হবে কি, একটা নির্দিষ্ট একটা পর্দা থাকা উচিত। আমি স্টুডেন্টকে সরাসরি বলি, ভালোবাসা থাকতে হবে, কিন্তু তার মধ্যে একটা পর্দা থাকতে হবে, বুঝছো? এই পর্দাটা না থাকলে তুমি কি হবে, সম্পর্ক টিকবে না। তাই এটা কত হবে? 25 সেন্টিমিটার হয়ে যাবে। ওকে, চলো এরপর চলে যাই, রক্তের হলুদ অংশকে কি বলে? দেখো, হলুদ অংশটা কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে একটু বলে দিই তোমাদেরকে। রক্তের হলুদ অংশকে কি বলে? এখন এখানে একটা কথা আছে, রক্ত থেকে যদি তুমি সিরাম, এই শব্দটা বলে একটা শব্দ আছে, সিরাম বলে একটা শব্দ আছে, দেখবা সিরাম। এখানে যদিও দেওয়া রয়েছে রক্তরস, তারপরে আমি তোমাদেরকে একটু জাস্ট পড়াই যে রক্তরস আর সিরামের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে, সিরাম হচ্ছে কি, এখানে ধরো প্রোটিন থাকে। তো যদি শুধু এই কথাটা বলে যে রক্তের হলুদাভ অংশ, তাহলে সেক্ষেত্রে আছে তুমি কি দিতে পারো, সেক্ষেত্রে রক্তরস হবে। বাট যদি বলে, যদি আসলে কোশ্চেনটা যদি বলা হয় এমনভাবে যে প্রোটিনকে সরাই নিলে যে হলুদাভ অংশ থাকে সেটাকে কি বলে, সেরাম বলে। বুঝছো? সো যেহেতু আমাকে এই কথা বলছে, সো সেই হিসাবে আমি রক্তরস বলতেছি। ওকে, এবার দেখো 27 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। 27 নম্বর যে কোশ্চেনটা আছে, জীববিজ্ঞানের যে অধ্যায় কীট পতঙ্গ নিয়ে কথাবার্তা বলা হয় তাকে কি বলা হয়? তো এখানে তোমাদের আসলে জীববিজ্ঞান থেকে কোশ্চেনটা আসছে এবং তোমরা মোটামুটি জানার কথা। এটা কি হয়ে যাবে? এন্টোমোলজি। এটা কি হয়ে যাবে? এন্টোমোলজি। ওকে, 27-এর কি হয়ে যাচ্ছে তাহলে? 27-এর হচ্ছে গ নাম্বারটা হবে উত্তর। 27-এর কি হবে? গ নাম্বারটা হয়ে যাবে হচ্ছে উত্তর। মাথার মধ্যে রেখে দাও এবং সুন্দর করে, যারা পারছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কি বলছি? তাহলে গ নাম্বারটা হয়ে যাচ্ছে কি ভাই আমাদের উত্তর। ওকে, এরপরেরটাই চলে যাই। রাতকানা রোগ হয় কিসের অভাবে? ভাই বলার অপেক্ষা রাখে না, ভিটামিন থেকে তোমাদের প্রতি বছরই কোশ্চেন আসবে, আমরা বারবারই বলছি। তো যেহেতু বলা হয়েছে বারবার, সেই হিসেব করলে এই আরেকটা কোশ্চেন আসছে, সেটা কি হয়ে যাবে? ভিটামিন এ, যেটা রেটিনল বলা হয়, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। খাদ্যের উপাদানে সহায়ক উপাদান কোনটি? খাদ্যের উপাদানে বেসিক্যালি আমরা যে জিনিসগুলো পড়ে থাকি, খাদ্যের মূল উপাদান আছে 3টা, কার্বোহাইড্রেট, প্রোটিন আর চর্বি। দেখো তো আছে কিনা, কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি আছে। আর সহায়ক হিসেবে কোনটা থাকে? পানি। তাহলে উত্তর কি হয়ে যাবে? গ। উত্তর কি হয়ে যাচ্ছে? গ। ওকে,
এরপরের কোশ্চেনে চলে যাচ্ছে। তাহলে আমাদের পরের যে কোশ্চেনটা আছে, পানিতে অদ্রবণীয় লবণ কোনটি? পানিতে অদ্রবণীয় লবণ হচ্ছে, দেখো সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা লবণ তৈরি করতে পারি, পটাশিয়াম ক্লোরাইড দিয়েও পারি, অ্যামোনিয়াম ক্লোরাইডও দ্রবীভূত হয় না কোনটি? সিলভার, যেটাকে বলা হয় রূপা, তাই না? এই সিলভারের কারণে হয় না, তাই না? এটা সিলভার ক্লোরাইড, ঠিক আছে? কি বলছি এটা মনে রাখতে হবে। চলো তারপরে কোশ্চেনে যাই, গ নম্বর হবে তাহলে এটার উত্তর। এরপরে যাই, উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে কি উৎপাদন করে? উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কি তৈরি করে? উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। আর এই গ্লুকোজটা কি? এই গ্লুকোজ হচ্ছে এক ধরনের শর্করা। এই গ্লুকোজটা কি বলতো? এক ধরনের শর্করা। সো উত্তরটা কি হয়ে যাবে? ক নাম্বারটা হয়ে যাবে সে উত্তর। ক নাম্বার কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? ক নাম্বারটা কি হবে বলো তো? উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এরপরে যাই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ভাই এত কিছু তোমার বোঝার দরকার নাই, জাস্ট মনে রাখবা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সবাই জানে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? 180 ডিগ্রি হবে। একটি সমকোণী ত্রিভুজের ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, ঠিক আছে? কি বলছি? ওকে, মনে রেখো এটা 180 ডিগ্রি। যদি এই কোশ্চেন হয় মানে থাকে তাহলে এটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে? আলাদা কিছু থাকলে আলাদা বিষয় আছে, বাট এটা এরপরে আসছে 34 নম্বর। দুটি সংখ্যার যোগফল 15 গুণফল 56 হলে সংখ্যা দুটি কত? খুবই সহজ জিনিস, সংখ্যা দুটি কত যদি তোমাকে বের করতে বলে ভাই, দুইটি সংখ্যার যোগফল দেখো, 7 আর 8 এর যোগফল কত ভাই? এটা 15। 9 6 এর যোগফল কত? 15। 5 আর 10 এর যোগফল কত? 15। আমি বুঝতে পারতেছি 4 আর 11 এর যোগফল কত? 15। এখন গুণফল দেখো, 7 আর 8 এর গুণফল আসছে 56 ভাই, 6 আর 9 এর গুণফল কত? 54। 5 আর 10 এর কত? 50। 4 আর 11 কত? 44। তাহলে একমাত্র এইটা বাদে আর কোনো কিছু কি শর্ত ফিল আপ করতেছে? ফিল আপ করতেছে না। সো দ্যাটস ওয়াই উত্তরটা কি হয়ে যাবে? ক নাম্বারটা হয়ে যাবে উত্তর। ওকে, এরপর দেখো 35 নাম্বার, কোন মাটির পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি? পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম, কম, বেশি না, কম। এটা যদি কমের কথা বলে, সবচেয়ে কম পানি ধারণ ক্ষমতার মাটিটা হচ্ছে বেলে মাটি। কি হয়ে যাবে? বেলে মাটি। ওকে, এরপর আসি আমাদের আরেকটা, আমাদের আসলে আছে, এরপরে আছে আরেকটা, দেখো 36 নাম্বার, থ্যালাসেমিয়া কোন জাতীয় রোগ? থ্যালাসেমিয়া হচ্ছে একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, দ্যাটস মিনস এটা হচ্ছে একটা বংশগত বা জন্মগত ত্রুটি। ওকে, সো জেনেটিক্যাল ডিসঅর্ডার যেগুলো থাকে এগুলো কি হয়? জন্মগত ত্রুটি হয়, ঠিক আছে? ওকে, সো এটা কি হয়ে যাবে? জন্মগত ত্রুটি হবে। এবার সে পাহাড়ের রাস্তায় উঠতে কষ্ট হয় কেন? পাহাড়ের রাস্তায় উঠতে কষ্ট হয় কেন? এটার বেশ কিছু কারণ আছে যে পাহাড়ের রাস্তায় উঠতে আমাদের কষ্ট হয়। এর মধ্যে প্রথম আছে বায়ুচাপ বেশি। তারপরে কি আছে দেখি, আমরা একটু দেখি, পাহাড়ের রাস্তায় কিন্তু বায়ুচাপ বেশি থাকে না, অভিকর্ষ শক্তি, অক্সিজেন কমে যায়, আর্দ্রতা বেশি। অক্সিজেন কমে যায় আসছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পাহাড়িতে যত তুমি উপরের দিকে উঠবা তত কি হতে থাকবে? অক্সিজেন কমতে থাকবে, ঠিক আছে? কি বলছি? এরপরে চলে যাচ্ছি, এরপরে কোশ্চেনটা দেখি 838 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি, একটি চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই কেন? একটা চলন্ত গাড়ি গতিশীল, তাহলে গতি এটা কিসের কারণে হচ্ছে? আমি সামনের দিকে ঝুঁকে যাচ্ছি কেন? স্থিতি জড়তার কারণে, কারণ গাড়ির সাপেক্ষে, গাড়ি তো যাচ্ছে গাড়ির মতো করে, তাই না? এই যে গাড়ি কি হয়? একটা গাড়ি কিন্তু গাড়ির মতো করে যাচ্ছে, আমি কিন্তু গাড়ির সাপেক্ষে স্থির, কিন্তু হঠাৎ করে সে ব্রেক করছে, তাহলে ও সামনে যায় হঠাৎ করে থেমে গেছে, কিন্তু আমি কি হয়েছি? সামনে চলে গেছি গাড়ির সাথে। তো এটাকে কি বলা হচ্ছে? স্থিতি জড়তা। এটাকে কি বলা হচ্ছে? স্থিতি জড়তা। তার মানে এটার উত্তর কি হয়ে যাবে? ক নাম্বার হয়ে যাবে। চলো এরপরে যাই, এরপরে যেটা আছে সেটাতে চলে যাচ্ছি। এরপর দেখি কি আছে আমাদের। ওকে, সো এরপরে মনে হয় ইংলিশ আছে আমাদের। ইংলিশ মনে হয় অলরেডি সলভ হয়ে গিয়েছে, তোমাদেরকে অলরেডি সলভ করছে। সো শেষ নাকি আমাদের? ওকে, সো এটা কি শেষ হয়েছে? হ্যাঁ, শেষ। না, এখানে বাংলাটা শেষ না, সব শেষ? হ্যাঁ, বাকি আছে? স্যার বাংলাটা শুরু করে দিই। তুমি রোইটি দিয়ে শুরু করে দাও। প্রশ্ন দিয়ে শুরু করো। হ্যাঁ। আচ্ছা, একটা হচ্ছে কথা শোনো, যে তোমরা এখানে অনেকে বলতেছো যে হচ্ছে আপনারা হচ্ছে অপশনের সাথে অপশন মেলে না। আসলে তোমরা জানো যে নার্সিং এর প্রশ্নপত্র বাহিরে দেয় না, কোনো স্টুডেন্টদেরকেই হচ্ছে নিয়ে আসার সুযোগ নাই। তারপরেও যদি কোনোভাবে হচ্ছে কেউ পায় সেক্ষেত্রে সলভ দেওয়া যায়। যেমন বিএসসিটা সাথে বিকালেই কিন্তু আমরা লাইভ করেছি, কারণ ও প্রশ্নটা আমরা হাতে পেয়েছিলাম। ডিপ্লোমা এখন পর্যন্ত কোনো হচ্ছে মাধ্যম বা কোনো মিডিয়া কিন্তু এই প্রশ্ন এখন পর্যন্ত হচ্ছে সমাধানে যায়নি। তো সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে মানে কেউই পায় নাই, যার কারণে হচ্ছে সমাধানে যেতেও পারে নাই। তারপরেও আমরা স্টুডেন্টদের কাছ থেকে যেভাবে পেরেছি কালেক্ট করতে, এবং ওই প্রশ্নটা সঠিক উত্তরটা রেখে বাদ বাকি অপশনগুলো ঘুরাই দিয়েছি, ওইগুলোই হচ্ছে সঠিক উত্তর ছিল। তো এখন আমাদের মাঝে হচ্ছে প্রশ্ন চলে এসেছে, এখন আমরা একদম হুবহু প্রশ্নে যে
ছিল, প্রশ্নে যেরকম করে দেয়া ছিল ঠিক সেইভাবেই আমরা হচ্ছে অ্যান্সার দিয়ে দিব। তো আশা করি এক্ষেত্রে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না। তোমরা একটু আমাকে জানাও জাস্ট যে আমাদের প্রশ্নটা তোমরা বুঝতে পারতেছো কিনা। যদি এর থেকে ক্লিয়ার করা সম্ভব হয় আমরা ক্লিয়ার করার ট্রাই করব, যেহেতু সময় সংক্ষেপ। তোমরা বুঝতে পারো কিনা যে কি লেখা আছে। ফার্স্টেরটা কি দেখা যায়, একটি সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এটা হচ্ছে তোমাদের মেইন প্রশ্ন। এতক্ষণ তোমরা যারা বলতেছিলা যে হচ্ছে অপশন মেলে না কেন, কারণ আমরা হচ্ছে অনেক ই থেকে হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার আগে প্রশ্ন দেয়া এবং সবার আগে সমাধান দেওয়ার জন্য যত ধরনের চেষ্টা ছিল আমরা করেছি, এবং আমরা এতক্ষণ যেটা করেছি যে সকল শিক্ষার্থীর মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে এবং অপশন সহ সংগ্রহ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো সে কারণে হয়তো 2-1টা অপশন তোমাদের এখানে হুবহু কমন ছিল না। এই মুহূর্তে আমরা হুবহু প্রশ্ন নিয়ে তোমাদেরকে সমাধান দিচ্ছি। আমি আশা করি তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবে এবং এতক্ষণ আমাদের যেই ভুল ত্রুটি ছিল সবগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এখন এই মুহূর্তে আমাদের সামনে এই প্রশ্নের সমাধান দিবে আমাদের সেই স্বনামধন্য 3 জন শিক্ষক, নাজমুল হাসান গাজী স্যার, জিকে বস নাইম এবং নাইম আবদুল্লাহ স্যার। তো আশা করি তোমরা এই মুহূর্ত থেকে একদম প্রশ্ন সমাধানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে, যাতে নির্ভুল সমাধান এবং 100টি প্রশ্ন হুবহু পরীক্ষায় যা আসছে সেই প্রশ্ন এবং সেটার উত্তর পাও। এই মুহূর্তে কেউ আমাদের থেকে দূরে সরবে না, সবাই আমাদের সাথে নিউরনের সাথেই যুক্ত থাকবে, নিউরনের লাইভ ক্লাস এবং লাইভ সমাধান দেখবে। আশা করি সবাই খুব দ্রুত সমাধান পেয়ে যাবে। সবাই আমাদের সাথেই থাকো। আপনি বলবেন, আমি শুরু করি। আচ্ছা শোনো, যেটা হয়েছে আসলে আমরা খুব দ্রুত আসলে স্টুডেন্টের আগে যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো স্টুডেন্টের থেকে কালেক্ট করে, তোমাদের থেকে কালেক্ট করে আমরা যত দ্রুত পারি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাট যেহেতু এখন কোশ্চেনটা পাইছি এবং এইভাবে আছে, সো এইভাবে আমরা বলি 1 নাম্বার যে কোশ্চেনটা আছে দেখতেই পাচ্তেছো, আমাদের 1 নাম্বার যে কোশ্চেনটা আছে আমি তোমাদেরকে অলরেডি সলভ দিয়ে ফেলছি। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? আমরা বলছিলাম একটা ত্রিভুজের কোণ কত হয়, 180 ডিগ্রি হয়, তাহলে উত্তর কি হয়ে যাবে? এ নাম্বার হয়ে যাবে। এরপরে মানব শরীরের শক্তির প্রধান উৎস কি? মানব শরীরের শক্তির প্রধান উৎসটা কি হবে? এটা হয়ে যাবে শর্করা। ঠিক আছে, কি বলছে? এটা কি হয়ে যাবে? শর্করা হয়ে যাবে। তাপ শক্তির যদি বলা হয় সেক্ষেত্রে সেনো আসে, বাট আমাদের বেসিক্যালি আসছে মানে মানবদের যে শক্তি আছে, মানবদের যে শক্তি থাকে, মানবদের শক্তির প্রধান যে উৎস সেটা কিন্তু শর্করা। কারণ আমাদের প্রধানত শক্তি যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে শর্করাই দেয়। শর্করা থেকে পড়ে আসছে যেগুলো ভেঙে আসলে আমরা অন্যান্য দিকে আসলে চলে যাই। সো শর্করা হবে সঠিক উত্তর। এরপরে দেখো 3 নাম্বারটা আমাদের আসলে যেহেতু আছে মানবিক গুণাবলী, সো আমাদের জিকে স্যার আছেন, তিনি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। আমি এরপরে 4 নম্বরটাও তোমাদেরকে বলবেন। এছাড়া বাংলা আছে এরপরে একটা। এরপরে চলে আসি 6 নম্বরে। এটা আমি তোমাদেরকে বলছি, একটু আগেই বললাম 6 নম্বরটা, যে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ হয়ে যাবে। কি হয়ে যাবে? যকৃৎ হয়ে যাবে। এরপরে 7 নম্বরটা হচ্ছে আমাদের স্যার তোমাদেরকে বলবে, জিকে যেহেতু, সো আমাদের স্যার তোমাদের সাথে আলোচনা করবে। এরপরে আমি চলে যাচ্ছি অন্ধকারের, এটাও তোমাদের সাথে আলোচনা করবে। এরপরে ইংলিশ আছে, ইংলিশ স্যার তোমাদের সাথে বলবে। 10 নম্বরে চলে আসি। আমাদের 10 নম্বর যে কোশ্চেনটা আছে একটু খেয়াল করো। 10 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের এককটা কি হয়ে যায়? মিটার হয়ে যায়। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছি, সো এটা একটু মনে রেখো। এরপর দেখো বনফুল রচিত, এটা বাংলা থেকে আসছে। তোমাদের শুনলাম এই বছর নাকি বাংলা প্রথম পত্র থেকে প্রচুর কোশ্চেন আসছে। প্রচুর কোশ্চেন আসছে, যেটা গ্রামার থেকে আমরা ধরে নিই একটু বেশি আসে, সেরকম কিছু এই বছর নাকি পাওয়া যায়নি। সো এটা হবে কি? মিটার হবে। এরপরে চলে যায় কোষের যে অংশে গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় তার নাম কি? একটু বলে রাখি, এই জিনিসটা ডিপ্লোমাদের জন্য আসলে কমন জিনিস না। আমি যদি কেউ এসে বলে ভাই কোশ্চেন খুব সহজ হয়েছে, পানির মতো করে দিয়ে চলে আসছি, তাহলে মানে পানির মতোই হয়ে গেছে, বুঝছো কি বলছি? ওর পানিই হয়ে গেছে সব কিছু। কোশ্চেন কিন্তু ভাই এত সহজ হয় না। সো তোমরা রিল্যাক্সে থাকো, চিল থাকো। আমি যখন বেরোইছিলাম আমি তোমাদেরকে জাস্ট একটু মেন্টাল রিলিফের জন্য বলি, আমি নার্সিং পরীক্ষা দিয়ে ঢাকা নার্সিং কলেজ চান্স পাইছি। বের হওয়ার পরে শুনি সবাই খালি কয় 80+। আমি কই কিরে, আমি কোন ঘাটের মূলা? আমি 80+ যদি সবাই পাই তাহলে আমি কোন জায়গায় যাব? 80+ যদি সবাই পায় তাহলে আমি কোন জায়গায় যাবো? আমি তো মিলে এটিলাই দিয়ে আমার তো 82-83টা হয়, এর বেশি তো হয় না। পরে দেখা যায় যে ঠিকই 84 পাই, আমি ঢাকা নার্সিং কলেজে পাইছি, বাকিরা কেউই চান্স পায় না। এবার আসো কোষের যে অংশে গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়, গ্লাইকোলাইসিসটা মূলত সম্পন্ন হয় একটা জায়গায়, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে। বাকি সব কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। সো এটার উত্তর কি হয়ে যাবে? ডি নাম্বারটা হবে উত্তর, সাইটোপ্লাজম। ঠিক আছে, কি বলছি? 2টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে যথাক্রমে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a হলে এদের ক্ষেত্রফল কত? a স্কয়ার। আর এটা b হলে কি হবে? b স্কয়ার। এদের অনুপাত কি হয়ে যাবে? a/b। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? এই যে b নাম্বারটা হয়ে যাবে উত্তর। ওকে, এরপর চলে যাই 14 নম্বরের পরে। 15 নম্বরটা আসলে আমাদের স্যাররা উত্তর দিবে তোমাদেরকে। আমরা এরপরে চলে আসি
একটি বস্তু 50 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, 20 টাকায় বিক্রয় করলে তার অর্ধেক ক্ষতি হয়। বস্তুটির ক্রয় মূল্য কত? অর্ধেক ক্ষতি হচ্ছে, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? যদি আমরা একটা বস্তু সাপোজ ধরলাম আছে 50 টাকা বিক্রি করলে যত লাভ হচ্ছে, 20 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, তার বস্তুটির আসলে অর্ধেক ক্ষতি হচ্ছে, মানে আমার যে লাভ হচ্ছে তার হচ্ছে অর্ধেক ক্ষতি হচ্ছে, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত আমাকে এটা বের করতে বলছে। তো দেখো আমি যেটা লাভ করব তার অর্ধেক ক্ষতি হচ্ছে। সো ধরে নাও আমি যদি এখান থেকে ধরে নিই যে টাকাটা আছে যেটা লাভ, মানে বস্তুটা আসলে ক্রয় মূল্য সেটা হচ্ছে এক্স, তাহলে আমি যদি 50 টাকায় বেচি তাহলে আমার যে লাভটা হচ্ছে সেটা যা হচ্ছে এটা হচ্ছে কি তার অর্ধেক। 20 টাকায় বেচলে তার কি হয়ে যাচ্ছে অর্ধেক। তো আমি যদি এটাকে এক্স ধরি তাহলে এটা কি হয়ে যাবে 2x, বা এটাকে যদি ওয়াই ধরি তাহলে এটা কি হয়ে যাবে 2y। তাহলে ওয়াই আর 2y যোগ করলে কত হচ্ছে ভাই? এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত? 30। তাহলে 3y সমান কত আসতেছে? 30। আর y সমান কত আসে? 10। তাহলে আসছে কত হচ্ছে? 10। তাহলে আমার ক্রয় মূল্যটা কত? বেসিক্যালি 30। বা অপশন দেখেও তুমি কিন্তু সঠিক উত্তরটা করতে পারবা। ঠিক আছে, কি বলছি? বি নাম্বারটা হয়ে যাবে উত্তর। সৌদি আরবের মুদ্রা, এটা তোমরা জানো, মানে এই সম্ভবত এটা তোমরা জানো এবং আমাদের ছাত্রদেরকে বলে দেবে এটা রিয়াল হবে, তোমরা জানো। লাল লিটমাস পেপার ক্ষারকের সংস্পর্শে যে বর্ণ ধারণ করে, সবসময় মনে রাখবা যে লাল লিটমাস পেপার ক্ষারক মানে হচ্ছে বেস, ক্ষারক মানে কি বেস, আর বেস মানে কি বেজের সাথে নীলের একটা সম্পর্ক আছে, তাই এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে উত্তর কি বলছি? 19 নম্বরের উত্তরটা কি হয়ে যাবে? নীল। ওকে, মনে রেখো এটা কি হয়ে যাবে? নীল। এরপরে যেটা আছে বাংলা আছে, ইংলিশ, এগুলো তো আমি যাচ্ছি না। এরপরে 23 নম্বরে চলে আসি। 23 নাম্বারটায় চলে আসি। রক্ত স্বল্পতা, এই রোগটাকে কি বলা হয়? রক্ত স্বল্পতা এই রোগটাকে সহজ ভাষায় বলা হয় কি সেটা বলে দিই, সেটা হচ্ছে অ্যানিমিয়া। রক্ত স্বল্পতাকে বলা হয় থাকে অ্যানিমিয়া। লিউকেমিয়াকে বলা হয় ব্লাড ক্যান্সার। নিউমোনিয়া তো ফুসফুসে হয়, জন্ডিস তো লিভারে হয়। সো এটা কি হবে? অ্যানিমিয়া হবে। জীববিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? এন্টোমোলজি। এটা কি বলা হচ্ছে? এন্টোমোলজি। ঠিক আছে, কীটপতঙ্গ নিয়ে আলোচনা যেখানে করা হয় সেগুলোকে কি বলা হয়? এন্টোমোলজি বলা হয়। ওকে, এরপরে চলে যাই 26 নাম্বার, তো আমাদের ইংলিশ, সেটা আমাদের স্যার বলবেন। এরপরে 28-এ চলে আসি। গ্যাস বেলুনে ব্যবহৃত গ্যাসের নাম কি? গ্যাস বেলুনে বেশি বেশি করে ওড়ে, তো বেশি বেশি করে যেটা ওড়ে সেটা কি হয়ে যাবে বলো তো? এটা মূলত কোন বেলুন হয়ে যাবে বলো? গ্যাস বেলুনে কোনটা ব্যবহার করা হয়? গ্যাস বেলুনে কোনটা ব্যবহার করা হয় তোমরা বলো। ওকে, গ্যাস বেলুনে কোনগুলো ব্যবহার করা হয়? ওকে, একটু বলো তো গ্যাস বেলুনে কোনগুলো ব্যবহার করা হয়, একটু বলে ফেলো। গ্যাস বেলুনে কোনগুলো ব্যবহার করা হয়? গ্যাস বেলুন কি ব্যবহার করা হতে পারে? তোমরা কি দিছো এটা? তোমাদের কি কি মনে আছে একটু বলো তো ভাইয়া, গ্যাস বেলুনে কি কি ব্যবহার করা হয়? গ্যাস বেলুন তোমরা দেখছো কখনো? গ্যাস বেলুনে কি ব্যবহার করা হয়? কি গ্যাস থাকে গ্যাস বেলুনে? কোন গ্যাস থাকে একটু বলে ফেলো তো। সো দেখো আমরা একটু বলি, গ্যাস বেলুনে বেসিক্যালি হচ্ছে যদি তুমি সস্তা না চাও, আবারও বলি, বেসিক্যালি আছে হিলিয়াম ব্যবহার করা হয়। গ্যাস বেলুনে ব্যবহার করা হয় কি? হিলিয়াম। ওকে, যদি তুমি সস্তা চাও সেক্ষেত্রে হাইড্রোজেন ব্যবহার করা হয়, বাট এটা সঠিক উত্তর। প্রথমত আছে হিলিয়ামটা দেওয়া হবে কি সবচেয়ে সঠিক উত্তর। এরপরে কি আছে? বলতার মানে মৌমাছির কামড় খাইছো কেউ কখনো? কামড় খাইছো কেউ কখনো? একটু মেন্টাল রিল্যাক্সেরও দরকার আছে, যেহেতু তোমরা পড়াশুনো করতেছো, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস শেষ করলা। বলতার যে দংশন আছে, এই দংশনে যে জ্বালা পোড়া হয়, দংশনে যে জ্বালাপোড়া, এই জ্বালাপোড়াটা কেন হয়? এখানে অপশন আছে সোমাটোস্ট্যাটিন, সেরাটোলিন, হিস্টামিন আছে। ওকে, সো একটু বলো তো কী হবে? ওকে, একটু বলো দেখি কে দিছো, একটু দেখি কে জানো। সো দেখো এই যে বলতার যে দংশনটা আছে, এই দংশনের ফলে এখানে কি থাকে? এখানে বেসিক্যালি আছে এখানে একটা হুল ঢোকে, এই হুলের সাথে থাকে বেসিক্যালি আছে হিস্টামিন। কি থাকে? হিস্টামিন থাকে। এই হিস্টামিনের কারণে আছে জ্বালাপোড়া হয়। কেন হয়? হিস্টামিনের কারণে। তাহলে উত্তরটা কী হয়ে যাবে? সি নাম্বার হয়ে যাবে উত্তর। ওকে, 29-এর উত্তর কী হবে? সি। এরপর চলে যাচ্ছে আমরা 30 নাম্বার, তো স্যার বলবে। আমরা চলে যাচ্ছে 32 নাম্বারে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। 32-এ কি আছে? 32-এ আসে a মাইনাস বি ইজ ইকুয়াল টু আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু কি আছে একটু দেখো, খেয়াল করো। a মাইনাস বি ইজ ইকুয়াল টু আছে 4, ab সমান আছে 60, a প্লাস বি সমান কত? তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি হয়? a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, তাই তো? এই 4ab, তাই তো? এই আসে। তাহলে a মাইনাস বির মান কত? 4 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান কত? 60 করলাম 16 প্লাস আছে 240 করলে কত হয়? 256। এটা কার মান? a প্লাস বি এর হোল স্কোয়ারের মান। তাহলে ভাইয়া a প্লাস বির মান হয়ে যাবে কত? a প্লাস বির মান হয়ে যাবে √256। 256কে যদি তুমি বর্গ করো কত আসে ভাইয়া? 256কে বর্গ করলে কত আসে? 16 আসে। কত আসে? 16 আসে। উত্তর আসে কোথায়? ডি নাম্বার আছে। তাহলে এটার উত্তরটা কি হয়ে যাবে? ডি নাম্বারটা। ওকে, এরপরে চলে আসি পাহাড়ে ওঠার সময় পরিশ্রম বেশি হওয়ার কারণ কি? বাতাসে অক্সিজেন কমে যায়, যার কারণে পাহাড়ে ওঠার সময় কি হচ্ছে? পরিশ্রমটা বেশি হচ্ছে। ওকে, একটু মনে রেখো এটা। ওকে,
পাহাড়ে ওঠার সময় পরিশ্রম কেন বেশি হয় আমরা বলে দিলাম। এরপর চলে যাই কিডনি বিকল হলে রক্তে কী বেড়ে যায়। এটা একটু মনে রেখো, কিডনি যে বিকল এটা কেন হয়। ওকে, এটা কেন হয়, এটা বেসিক্যালি এটা নির্দেশকের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিন লেভেল থেকে 1.1, এর থেকে বেশি হয়ে গেলে তখন ধরে নেওয়া হয়, এর থেকে যদি বেশি হয়, এর নিচে থাকলে ঠিকঠাক, তারপর বেশি যদি হয় মানে ধরে নেওয়া হয় কি, তখন কি ধরে নেওয়া হয় যে কিডনি বিকল হয়ে গেছে। কি হয়, কিডনি বিকল হয়ে গেছে। বুঝছো কি বলছে, এটা কি হয়ে যাবে, কিডনি বিকল হয়ে গেছে বোঝা হয়। ওকে, একটু মনে রেখো। তারপরে চলে যাই আমরা 34-এর পরে, মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণে যে রোগ হয় তার নাম কি। গ্লুকোজ বেড়ে গেলে কি হবে, ডায়াবেটিস হবে। খুব সহজ কথা, তাই না ভাই, এটা তো মানো নাকি। ডায়াবেটিস হয়, কি হয়, ডায়াবেটিস হয়। খুব সহজে মনে রাখতে হবে, ডায়াবেটিস, তাই না, ডায়াবেটিস। তাহলে কি হচ্ছে, ডি নাম্বারটা হবে উত্তর। ওকে, সো এটা যে খাদ্য উৎপাদন হয়, তাহলে এটা তোমাদেরকে জিকে প্রশ্ন, সো জিকে স্যার তোমাদের এটা সলভ করে দেবে ইনশাল্লাহ। সো আমরা তারপরের কোশ্চেনে চলে যাই 35-এর পরে। ওকে, এইটাও এগুলো গেল। এরপরে আসছে পানিতে অদ্রবণীয় যে লবণ, তা হচ্ছে সিলভার ক্লোরাইড। বলছি এটার উত্তর কী হয়ে যাবে, ডি নাম্বার। এটা কী হয়ে যাবে, ডি। ওকে, 39-এর ডি। এরপর আছে এককের 2 ভাগের একাংশকে কি বলে। এককের আমরা এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি, দেখি আমরা পারি কিনা। সো দেখো, এককের 2 ভাগের এক অংশকে কি বলে। এককের 2 ভাগের একাংশকে কি বলে বলো। দেখ তোমরা কি দিছো, দেখি কে কে কমেন্ট করতেছো, আমি একটু দেখি সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, দেখি কে কে বলতেছো, আমরা একটু দেখি। সো এটা আসলে এমন একটা জিনিস, তো দেখো এককের 2 ভাগের এক অংশকে কি বলে। 2 ভাগের একাংশ, তো দেখো এককের 2 ভাগ থাকে, এর যদি 1 থাকে, এর 2 ভাগ, 2 ভাগের এক অংশ, 2 ভাগের যদি একাংশকে কি বলে, 2 ভাগ করলে এটা একটা আর এর একটা, তাহলে কি হচ্ছে বলো তো, এই 2টা ভাগ হচ্ছে, তাই না। এককের 2 ভাগের এক অংশ, তাহলে 2টা ভাগ করছে, তার একটা অংশকে কি বলতেছে, তাহলে আধা। তাহলে উত্তর কি হয়ে যাবে, বি নাম্বার হয়ে যাবে উত্তর, তাই না। এটা খুব সহজ ভাষায় মনে রাখতে হবে। 43, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে যাত্রীদের সামনে ঝুঁকে পড়ার কারণ কি। এইটার উত্তর হবে কি, গতি জড়তা। কি হবে এটা, গতি জড়তা, নট স্থিতি জড়তা, এটা হয়ে যাবে গতি জড়তা। যেহেতু গাড়ি গতিশীল, সো গতি জড়তা হবে এটা, বুঝছো। যার সংক্রমণকে যক্ষা হয় তা কি, এটা আমি বলছি তোমাদের, এটা হয়ে যাবে সি নাম্বার, ব্যাকটেরিয়া। যে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম তা হলো কোনটি, এই যে বালু মাটি। কি হবে, বালু মাটি, ঠিক আছে, বালু মাটি। 45-এর এ। ওকে, 45-এর কি হবে, এ। তারপরে এইবার দেখো, এইবারে যেটা আছে 50 নাম্বার, এবার কি আছে 50 নাম্বার। 50 নাম্বারের কোশ্চেনটা কি আছে একটু খেয়াল করো। রক্ত যদি জমাট বাঁধে, সেখান থেকে যে রক্ত জমাট বাঁধার পর যে সেখান থেকে যে হলুদ অংশ বের হয়, বাঁধার পর যে হলুদ অংশ বের হয় তাকে কি বলা হয়। এটা আমাদের আসলে খুব যে হলুদ বর্ণের যে জেলিটা বের হয়, এইটাকে আসলে কি বলা হয় একটু বলো। তোমরা কি দিছো, আমাদের কিন্তু প্রশ্ন তোমরা দেখতেই পাচ্তেছো। সো এখান থেকে যে বিষয়টা আসছে যে আমাদের রক্ত তঞ্জিত হয়ে যাওয়ার পর হলুদ বর্ণের তরল অংশকে কী বলা হয়, হলুদ বর্ণের যে তরল অংশ বের হয়ে আসে এটাকে রক্তরস বলে। আমরা এটা আগেও আলোচনা করছি, সো এটার উত্তর কী হয়ে যাবে, রক্তরস। এরপর চলে যাই 52, স্বাস্থ্যসেবায় যুগান্তকারী খাবার স্যালাইন উৎপাদিত হয়। এটা বাংলাদেশে, এটা তোমাদের জিকে তো আছে, বিজ্ঞানও আছে, তো যেহেতু আমি সামনে পাইলাম আমি বলে দিই এটা বাংলাদেশে, এটা আমি তোমাদেরকে একটু আগেই বলছি। তারপরে আছে গল্প গুজব নিয়ে আছে আহ্বান আছে। আমি শেষ করে দিচ্ছি, আমার তো 54 হয়ে গেছে। এরপর আর আছে, না পানি খাওয়া লাগতেছে না, শেষ করে বের। এরপর আছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন পেশায় যুক্ত ছিলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই ব্যক্তি সম্পর্কে যদি বলতে হয়, একটা ভ্যারাইটিস পার্সন, পরিসংখ্যানবিদ, সে ছিলেন একজন নার্সিংয়ের সাথে যুক্ত ছিলেন, সে একজন শিক্ষক, এটাও কিন্তু কানেক্টেড। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে কোন পেশার অগ্রদূত ছিলেন বলছে যেহেতু, তার মানে বোঝাই যাচ্ছে এটা কী হবে, নার্সিংয়ের অগ্রদূত, তাই না, আমরা সবাই জানি। এরপর আসছে যে কোমল পানীয় কি লিখছে, কোমল পানীয়তে দ্রবীভূত থাকে, কোমল পানীয়তে দ্রবীভূত থাকে, কি থাকে দ্রবীভূত, এটা থাকে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কারণে যে বুদবুদ
বুদবুদ ওঠে, দেখছো বুদবুদ ওঠে না, দেখছো এটা কেন হয়? কার্বন ডাইঅক্সাইডের কারণে। তাহলে এর উত্তর হয়ে যাবে কি এ। এরপরে দেখো যেটা আছে পানি বিশুদ্ধকরণের জন্য যে ট্যাবলেট ব্যবহার করা হয় তার মূল উপাদানের সংকেত কি? এটা আছে যে ব্লিচিং পাউডারের জন্য এটা আমরা ব্যবহার করি ডি নাম্বার। তোমাদের কোশ্চেন ভাই খুবই কঠিন হয়েছে, এটা খুব সহজ হয়েছে এমন বিষয় না, কঠিন হয়েছে, ঠিক আছে। বিএসসিদের কোশ্চেনও কঠিন হয়েছে, সহজ হয়নি। যারা বলতেছে খুব সহজ, আমি তাদের নিয়ে কনফিউশনে আছি। ওকে, এরপরে চলে যাই। গর্ভকালীন যেসব টিকা দিতে হয় তার অন্তর্ভুক্ত। গর্ভকালীন সময়ে মূলত টিকা দেওয়া হয়েছে টিটিনাস, যাতে ধনুষ্টঙ্কারটা না হয় বা ওই যে কনভালশনটা হয়ে যাতে মায়েরা না যায়, ঠিক আছে। সো দেওয়া হয় কি টিটিনাস দেওয়া হয়, টিটিনাস, ঠিক আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 15, তাদের গুণফল 56 হলে সংখ্যাটি কত? এই জিনিসটা বলা হয়েছে, এটা কত হবে? 78 হবে, দেখে নিতে পারো। সো এটার উত্তর কি হচ্ছে? বি নাম্বারটা। যে উপাদানের উদ্ভিদে ফুল ও পাতা ঝরে যায় তাকে কি বলা হয়? এটা ফসফরাসের অভাবে ঝরে যায়। কিসের কারণে? ফসফরাসের কারণে। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম 2 বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। অতিভুজ কত? সবাই জানে তাই না? সমকোণের ক্ষেত্রে অতি স্কোয়ার সমান সমান আছে লম্ব স্কোয়ার প্লাস আছে কি হবে? ভূমি স্কোয়ার, তাই না? লম্ব কত? 3 এর হোল স্কোয়ার আর 4 এর হোল স্কোয়ার কত আসতেছে? 9 + 16, তার মানে আছে 25। তাহলে অতি সমান সমান আসতেছে কি? √25। তাহলে √25 মানে কি? 5। √25 মানে কি? 5 সেন্টিমিটার। এই যে ক নাম্বারটা আসছে, এ নাম্বারটা হচ্ছে উত্তর, এ নাম্বারটা কি? উত্তর। ওকে, 71 শেষ। এরপরে চলে যাচ্ছি আমরা। একটি কলম 11 টাকায় কিনে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? এটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলে আসছে। এটা কত হচ্ছে ভাইয়া? 10 টাকা। এটা কি হবে? 10 টাকা হবে, ঠিক আছে। এটা কি হবে? 10 টাকা। এটা কি হবে? 10 টাকা। এটা কি হবে? 10 টাকা। ওকে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। একই পরিশ্রম করে 15 জন লোক ওই কাজটা কয় দিনে করতে পারবে? তো একটু বেসিক্যালি এটা আসলে একটা ঐকিক নিয়ম টাইপের জিনিস। এটা কি? ঐকিক নিয়ম টাইপের জিনিস। তো 6 ঘন্টা যেহেতু পরিশ্রম করতেছে, আমার 6 ঘন্টার দেখার দরকার নাই। 10 জনে করে আসছে 6 দিনে, 6 দিনে। তাহলে একজনে করবে কয়দিন? বেশি দিন লাগবে, তাহলে 6 × 10 দিন। আর 15 জন লাগবে কত? কম, তাহলে 6 × 10 ভাগ হচ্ছে কি? 15। তাহলে উপরে থাকে 60/15, কাটাকাটি করলে কত হয়? 4। কয়দিন? 4 দিন। উত্তরটা কি হয়ে যাবে? বি নাম্বার, বি নাম্বার। যে ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় কি হবে? ভিটামিন এ। সি নাম্বার কি হচ্ছে? সি নাম্বার। 74 কি হচ্ছে? সি নাম্বার। এবার চলে আসি, 74 সি গেল। এরপর হচ্ছে খাদ্যের সহায়ক উপাদান কোনটি? এটাও বলা হয়েছে, এটা হচ্ছে পানি। এটা কি বলো তো? পানি বলছি, তাই না? পানি বলছি। সো এটাও তোমাদেরকে বলে দিলাম, পানি। এরপর চলে যাই। ওকে, সো একটি দ্রব্যের ক্রয় করে 25% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভাই যেহেতু হচ্ছে আমার এই যে ম্যাথটা আছে, আমি ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে আমাদের, ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়ে যাবে কত বলো তো? বিক্রয় মূল্য হয়ে যাবে 25 টাকা কম, তার মানে 75 কত হবে? 75, তাই তো? 75, তাই তা? এখন আমাকে বলছে কি বিক্রয় আর ক্রয় মূল্য, তাহলে বিক্রয় আর ক্রয় মূল্য হলে কত হচ্ছে? 75/100, কাটাকাটি করলে কত হয়? 3/4, কত হচ্ছে? 3/4। উত্তর কথায় আছে? গ নাম্বার আছে, তাই উত্তরটা কি হয়ে যাবে? গ। থ্যালাসেমিয়ার যে ধরনের রোগ তা হলো, এটা হচ্ছে একটা জন্মগত ত্রুটি। এটা কি বলতো? একটা জন্মগত ত্রুটি। এটা তোমাদেরকে বলছি। সর্বজনীন রক্তদাতা বলা হয় কাকে? রক্তদাতা। এটা হবে ও গ্রুপ মাইনাস গ্রুপকে, ও মাইনাস গ্রুপকে। এটা মনে হয় অনেকে ভুল করছো, এবং এটা দেখা অনেকের আসলে কি পাজেলড হয়ে যায়। সবাই কি পাজেলড হয়ে যায়? আমি স্টুডেন্টদেরকে বারবারই বলতাম যে ভাই এটা দেখে তোরা পাজেলড হয়ে যাবে। তাই হয়েছে, বুঝছো কি বলছি? তাই হয়েছে। দেখো এই জিনিসটা কিন্তু ভুল করছে অনেকে, আমি জানি। ভুল করার কথা না, ভুল করে বসে থাকার মতো কেউ নাই। এটা ভুল করবেই, আমাদের 100% কনফিডেন্স আছে, বুঝছো? ভুল করবেই। এবার দেখো ভাই, লাস্ট যেদিন ক্লাস নিয়েছিলাম আমার বিএসসিদের, ওকে জুম করেন, আচ্ছা জুম করতেছি। আমি লাস্ট যেদিন ক্লাস নিয়েছিলাম, সর্বশেষ একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম। যারা করছিল তারা তো আলহামদুলিল্লাহ, এই জিনিসটা সেদিন পড়াইছিলাম। তো দেখায় আরিফ ও আফিফের বয়সের অনুপাত 5:3। আফিফের বয়স 20 বছর হলে আফিফার বয়স কত? তাহলে আরিফ আর আফিফার বয়সের অনুপাত কত? 5:3। তাহলে আমি যদি ধরি আরিফের বয়স আছে 5x আর আফিফার বয়স কত? 3x, তাহলে 5x সমান কত? 20। তাহলে x সমান আসতেছে কত? 20/5, কাটাকাটি করলে কত আসে? 4। তাহলে এখানে যদি একটু বসাই দিই, 3 × 4 কত হয়? 12। কত হচ্ছে? 12। তাহলে এটা হয়ে যাবে উত্তর। সি নাম্বারটা হচ্ছে কি উত্তর। ওকে, নারীর জীবনচক্রে 8 থেকে 13 বছর বয়সকে কি বলা হয়? 8 থেকে 13 বছর এই যে বয়স, এই বয়সটাকে কি বলা হয়? একটু বলো তো তোমরা। যে এখানে আছে শৈশবকাল আছে, বয়সন্ধিকাল আছে, তারপর আছে যৌবনকাল আছে, কৈশোরকাল আছে। তো এটাকে কি বলতে হয় বলো তো? একটু কি বলতে পারো এটা নিয়ে? এটা আমি আসলে ভেসে থাকে কেন, এটার উত্তর দেন। কি ভেসে থাকে? কোথায়? কত নাম্বার? সেটা তো বলতে হবে। কোথায় ভেসে থাকে? আমি তো দেখি নাই। পানিতে কি ভেসে থাকে তা তো বলতে হবে। ওটা প্লাজমার কারণে হয়। আমরা পানিতে ভেসে থাকি কেন? প্লাজমার কারণে। আমাদের স্টুডেন্টরা বলতেছিল, বুঝছো? ওকে, আমাদের স্টুডেন্টরা বলতেছিল। বলো এটা কি দিছো?
বলো। বলো কি হবে? ওকে, সো দেখো এখানে যে কাজগুলো থাকে, এখানে যৌবনকাল, কৈশোরকাল বা বয়সন্ধিকাল। কৈশোর আর বয়সন্ধি মানে 13-র পর থেকে শুরু হয়, 13 থেকে শুরু হয়ে 19 বছর পর্যন্ত চলে, টিনেজ বলা হয় এটাকে। আর শৈশব যে কালটা থাকে এটা হচ্ছে শৈশবকাল পর্যন্ত হিসাব করা হয়, বুঝছো, এর আগে শৈশবকাল। এরপর ভাষা আন্দোলন, এগুলো আমাদের ইংলিশ বাংলা স্যার আছে, আমাদের জিকে স্যার আছে, জিকে স্যাররা তোমাদের বলবে, ওগুলো আমার কাজ না, আমি আমার কাজ করি। এরপরে যাই, উচ্চ ফলনশীল ধানবীজ উৎপাদন করা হয়, তা হলো এই আর একটা গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল একটা জিনিস তোমাদেরকে দিছে, বুঝছো। এই একটা জিনিস তোমাদেরকে দিছে যেটা দেখে আসলে খুবই কঠিন একটা জিনিস তোমাদেরকে দিছে। উচ্চ ফলনশীল ধান B20 যে পদ্ধতিতে উৎপাদন করায় তা হলো। সো দেখো উচ্চ ফলনশীল যে ধান আছে, উচ্চ ফলনশীল যে ধানগুলো থাকে, এখানে যে টপিকগুলো আছে, কৃত্রিম ক্রসিং, এই বাংলাদেশে তোমাকে যে ধানগুলো তৈরি করা হয় এটা তুমি জিকের মধ্যেও ধরতে পারো, আবার তুমি বিজ্ঞানও ধরতে পারো। তো দেখো এটা যদি বলে আবার পার্থেনোজেনেসিস মানে কি, পার্থেনোকার্পি, পার্থেনোজেনেসিস এটা কি আসলে, এগুলো আসলে কি, এগুলো দিয়ে তুমি আসলে বুঝতে পারবে না, ঠিক আছে। উৎপাদন করা হয় মূলত কোন পদ্ধতিতে, আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা পরীক্ষাতে মানে খুব আসছে, এটা পূর্বে দেখা গেছে যে এই কোশ্চেনগুলো আসলে তোমাদের আসে। তো এটা বেসিক্যালি হবে কিসের মাধ্যমে জানো, এটা বেসিক্যালি হবে হচ্ছে কৃত্রিম সংকরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? কৃত্রিম সংকরণের মাধ্যমে। উত্তরটা কি হয়ে যাবে? সি নাম্বারটা হয়ে যাবে হচ্ছে উত্তর, ঠিক আছে। এরপর কি আছে দেখি, এরপর আর আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার আসলে আর কিছু আছে কিনা একটু খেয়াল করি। ও আর বেশে থাকা যেটা বলছো ভাই, ওটা কি হবে বলো তো? ওইটা হবে আসছে এরপরে কোনটা আছে দেখি, ও এই যে স্বাভাবিক পূর্ণ বয়সের ন্যূনতম দূরত্ব, আমি তো তাই বলতেছিলাম কততম দূরত্ব না, ন্যূনতম দূরত্ব। এটা কী হয়ে যাবে? ন্যূনতম দূরত্বটার উত্তর হয়ে যাবে হচ্ছে 25 সেন্টিমিটার। আমি বলে দিছি এটা, তাই না? এটা বলে দিচ্ছি। এরপরে আসছে 94 নাম্বার, দেখার প্রক্রিয়ায় বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, কোথায় তৈরি হয়? প্রতিবিম্বটা বেসিক্যালি কোথায় তৈরি হয়, তাই না? প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়? ওকে, সো দেখো এই প্রতিবিম্ব যে বিষয়টা আছে, প্রথম যেটা আছে রেটিনায় আছে, আইরিশ আছে, স্ক্লেরা আছে, কর্নিয়া আছে। বেসিক্যালি আমাদের রেটিনাতে কোথায় হয়? রেটিনাতে তৈরি হয়, বুঝছো কি বলছি? প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, এটা কোথায় হবে? রেটিনায় হয়। ওকে, একটু মনে রেখো। তাহলে এটার উত্তর কী হয়ে যাচ্ছে? এটার উত্তর হয়ে যাচ্ছে গ নাম্বার, ঠিক আছে। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? রেটিনায় হয়, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। সো এটার উত্তর কি? এ নাম্বারটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, সো চলো এরপরে যাই। রেটিনাতে হচ্ছে, এরপরে কি আছে বাংলাদেশের, এগুলো পারবে। সালোক সংশ্লেষণ উৎপাদন হয় কি? সালোক সংশ্লেষণ কি উৎপাদন হয়? শর্করা তৈরি হয়। কি তৈরি হয়? শর্করা। কত নাম্বার? ডি নাম্বার। শর্করা কত? ডি, 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 ঠিক আছে। সো এই হচ্ছে আমার 100-র মধ্যে আমার আসছে যে 3টা সাবজেক্ট ছিল। আর প্লাজমা যেটা বলছো এটা সম্ভবত আছে প্লাজমা হবে, যে পানিতে ভেসে থাকে, ওইটা আছে প্লাজমা হবে। বাকিগুলো তোমাদের যে স্যাররা আছে, আমাদের এখানে অন্যান্য স্যার আছে, তারা তোমাদের সলভ করে দেবে। সো তোমাদের কয়টা হলো এই পর্যন্ত? কতগুলো ভুল করছো আর কি, এত সহজ কিন্তু হয় নাই। সো টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, সো সবাই তাহলে ইংলিশগুলো সলভ করে ফেলো আর বাংলাগুলো সলভ করো। আমাদের স্যারের সাথে ভাসে কোন বিজ্ঞানী ব্যাখ্যা করেন? এটা আর্কিমিডিস। মানুষ পানিতে ভাসে কোন বিজ্ঞানী ব্যাখ্যা করেন? এটা প্লাজমার কারণে ভাসে, এবং এটা হবে আর্কিমিডিস ব্যাখ্যা করেন। কে করেন? আর্কিমিডিস, আর্কিমিডিস, ঠিক আছে, আর্কিমিডিস। ওকে, চলো স্যারের কোর্স ক্লাস করি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। দেখো আমি হচ্ছে জাস্ট তোমাদেরকে কোশ্চেনগুলোর হচ্ছে অ্যান্সারটা বলে দেবো, বেশি ব্যাখ্যায় যাবো না, ঠিক আছে। আমার কোশ্চেনগুলো কি কি, আমি এখন হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটাই একই সাথে সলভ করে দেবো, ঠিক আছে। একটা হচ্ছে কি বলতো, এই যে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে যে যার 2 হাত সমান চলে তাকে বলা হয় কি বলতো? সব্যসাচী বলা হয়। কি বলা হয়? সব্যসাচী। যারা যারা খ নম্বর উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। এবার খেয়াল করো, অন্ধকার শব্দটি প্রতিশব্দ কি বলতো? এটা তিমির। কি হবে বলতো? তিমির। অন্ধকার হচ্ছে তিমির। এই যে হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা কিন্তু আমি আগেই বলেছিলাম, বলতো আই উইশ আই হ্যাড এ টাইম, বি নাম্বার হবে। 9 নম্বর হবে বি নাম্বার, 9 নম্বর হবে কি? বি নাম্বার। ওকে, এবার দেখো পরেরটা, বনফুল রচিত নিম গাছ গল্পের ধরন হলো কি বলতো? এটা হচ্ছে কি? এটা প্রতীকী গল্প। কি হবে বলতো? একটা প্রতীকী গল্প, ঠিক আছে। এটা কি বলতো? প্রতীকী গল্প। কি হবে বলতো? প্রতীকী গল্প হবে, হ্যাঁ। এরপর হচ্ছে কি দেখো, গিভ মি, এটা আমি একটু আগে বলেছিলাম যে গিভ মি সাম মোর মানি। ওকে, সাম হবে, বি নাম্বার হবে। কি হবে বলতো? সাম হবে। কি হবে বলতো? সাম হবে। ওকে, এবার দেখো এটা হচ্ছে বার্নের পাস্ট ফর্ম কোনটা? এই যে বার্নের হচ্ছে কি বলতো? পাস্ট হচ্ছে বার্ন হবে। কি হবে? একটু আগে কিন্তু এটা বলে দিচ্ছি, ঠিক আছে। আমি সবগুলো বলে দিচ্ছি যেন তোমাদের আর সমস্যা না হয়, ঠিক আছে। এরপর খেয়াল করো, আমি হচ্ছে একই সাথে বাংলা ইংলিশ দুইটাই বলে ফেলতেছি, তোমরা হচ্ছে একটুখানি দেখো। এবার দেখো
দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য ওয়ার্ড, আন্তরিক একটু আগে বললাম, সিনসিয়ার হবে, কি হবে বলতো, সিনসিয়ার অর্থাৎ 20 নাম্বার সি নাম্বার হবে, ঠিক আছে। নিজের ভালো সবাই বোঝে, এই যে ভালো আছে না, এটা এখানে বিশেষ হবে, কি হবে বিশেষ, নিজের ভালো সবাই বোঝে হবে কি বিশেষ, নিজের ভালো সবাই বোঝে, নিজের ভালো সবাই বোঝে। তারপর হচ্ছে হোয়াট টাইম, ঠিক আছে, হোয়াট টাইম, এরপর হচ্ছে কি ডাজ দ্য ট্রেন লিভ হবে, ঠিক আছে, ডাজ দ্য ট্রেন লিভ, ওকে। এটা হচ্ছে ব্যাখ্যা দিব না, এটা হচ্ছে আগে কি হবে বলতো, আগে হচ্ছে কোশ্চেন রবলিস কোশ্চেন হবে, তারপর অক্সিলারি ভার্ব হবে, তারপর মেইন ভার্ব হবে, মানে মেইন সাবজেক্ট হবে, তারপর মেইন ভার্ব হবে, ওকে, ঠিক আছে, ওকে। এবার দেখো অবাগী সর্ব প্রবন্ধে কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি বলতো, অবাগী সর্বে হচ্ছে যে সাম্প্রতিকতা, ঠিক আছে, সাম্প্রতিকতা হবে। এরপর খেয়াল করো, শি সেইড দ্যাট, কি হবে বলতো, এটা যেহেতু পাস্ট টেন্স, ঠিক আছে, পাস্ট টেন্স থাকার কারণে এখানে হবে উড, কি হবে বলতো, উড, বি নাম্বার হবে, কি হবে বলতো, বি নাম্বার হবে, কি হবে বি নাম্বার, ওকে। যারা 26 নাম্বার উত্তর বি নাম্বার দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, খেয়াল করো। এরপর খেয়াল করো হচ্ছে সঠিক উত্তর কোনটি, এখানে হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে না, আচ্ছা দেখো এই 30 নম্বর কোশ্চেনটা দেখো, ওই কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি না সুন্দরভাবে, খেয়াল করো, ইউ হ্যাড বেটার আছে না, ইউ, ঠিক আছে, এখানে হ্যাড বেটার বা বেটার লিভ হবে, কি হবে বলতো, লিভ, অর্থাৎ 30 নম্বর হচ্ছে এ নাম্বার হবে, কি হবে বলতো, এ নাম্বার হবে, 30 নম্বর কি হবে বলতো, এ নাম্বার হবে, ঠিক আছে, ওকে। এরপর খেয়াল করো তোমরা হচ্ছে আমি জাস্ট উত্তরগুলো দিচ্ছি, তোমরা একটু মিলাই নাও সুন্দরভাবে, ঠিক আছে, উত্তরগুলো দিচ্ছি। দেখো এই দেখো, এই যে বই পড়া প্রবন্ধে সুশিক্ষিত মানুষের যে পরিচয় তুলে ধরা হয়েছে, ঠিক আছে, এটা কি হবে বলতো, স্বশিক্ষিত হবে, কি হবে বলতো, স্বশিক্ষিত, হ্যাঁ। ভবিষ্যৎকাল প্রকাশে যে শব্দটি ব্যবহার করা হয় তা হলো কি ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল হবে কি তাহলে বিগত মানে হচ্ছে পুরাতন, অর্থাৎ পিছনে, তার মানে কি হবে সামনে হবে, কি হবে বলতো, ভবিষ্যৎকাল প্রকাশ হবে সামনে হবে, কি হবে বলতো, সামনে হবে, ঠিক আছে। এরপর খেয়াল করো, এইটা আগে বলছিলাম দেয়ার আর হবে, কি হবে বলতো, দেয়ার আর 12 মান্থ, ঠিক আছে, দেয়ার আর হবে, অর্থাৎ 40 নম্বর এ হবে বলতো, 40 নম্বর কি হবে এ হবে, 40 নম্বর কি হবে বলতো এ হবে, ঠিক আছে। এবার দ্য বে অফ বেঙ্গল ইজ, ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে ইন হয়, ঠিক আছে, ইন হবে, তবে আমি কিছু জায়গায় দেখছি যে এটা টু দিছে, তবে আমার সম্ভাব্য উত্তর হচ্ছে ইন, ওকে। তোমরা যারা ই দিয়েছো এবং টু সি দিয়েছো দুইটাই কিছুটা হচ্ছে আশা রাখতে পারো, দুইটাই হইতে পারে, তবে এক্সামিনার আসলে কোন উত্তরটা নেবে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, ওকে ফাইন। এবার খেয়াল করো তোমরা হচ্ছে আই এম লুকিং ফর সামওয়ান হু, দেখো হু ক্যান প্লে, দেখো আমি হচ্ছে এমন একজনকে খুঁজছি যিনি মানে হচ্ছে কি বলতো প্লে দ্য গিটার, অর্থাৎ তিনি গিটার খেলতে পারে, ঠিক আছে, ক্যান হবে, এটা হবে কি বলতো ক্যান, ওকে। 46 নম্বর হবে ক্যান, 46 নম্বরে কি হবে বলতো ক্যান হবে, ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখো হি গট টু টায়ার্ড, ঠিক আছে, হি টু টায়ার্ড, এভাবে কি বলতো বিকজ অফ ওভারওয়ার্ক, কি হবে বলতো বিকজ অফ, ওকে। এই যে 47 নম্বর হবে কি বলতো সি নাম্বার, 47 নম্বর কি হবে সি নাম্বার হবে, কি হবে সি নাম্বার। তোমরা যারা সি নাম্বার উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে, ওকে। উই আর নট হারি, ঠিক আছে, উই আর নট হারি। এবার দেখো কি আমাদের উই হ্যাভ প্লেন্টি অফ টাইম, কি হবে বলতো এটা হ্যাভ হবে, কি হবে বলতো হ্যাভ হবে। উই আর নট ইন হারি, মানে আমরা হচ্ছে কি মানে তাড়াহুড়োর মধ্যে নাই, আমাদের অনেক সময় আছে, আমাদের কি আছে বলতো সময় আছে, ওকে। এরপর খেয়াল করো এখানে আর আমার কোশ্চেন নাই, ঠিক আছে। এরপরে পরবর্তী কোশ্চেনটা, ওকে। তোমাদের সুবিধার্থেই কিন্তু আমি হচ্ছে একটু দ্রুত যাচ্ছি, যেহেতু হচ্ছে তোমরা সারাদিন অপেক্ষা করেছো, আমি জাস্ট অ্যান্সার করতেছি, আমি কোনো ধরনের ইয়া করতেছি না। উই আর গোয়িং টু পার্ট, ঠিক আছে, উই আর গোয়িং টু পার্ট, তারপর কি বলেছো উড ইউ লাইক টু কাম টু, তুমি কিও যেতে চাও, মানে কি আমরা হচ্ছে কি বলতো আমরা হচ্ছে পার্কে যাচ্ছি, তুমি কিও যেতে চাও, সেই ক্ষেত্রে কি কোশ্চেন করার ক্ষেত্রে কি হবে বলতো উড হবে, কি হবে বলতো উড হবে। এই 59 নাম্বার অর্থাৎ 57 নম্বরে বি নাম্বার হবে, 59 নম্বরে লেটস গো ফিশিং হবে, একটু আগে বলেছিলাম, অর্থাৎ কি হবে বলতো ফিশিং হবে, অর্থাৎ এ নাম্বার হবে, কি হবে বলতো এ নাম্বার হবে, ঠিক আছে। এরপর দেখো নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি, সতীন হবে, কি হবে সতীন, কারণ কি বলতো কি হবে সতীন হবে, ওকে, ওকে। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন, স্ত্রীবাচক নিত্য স্ত্রীবাচক মানে হচ্ছে যার কোনো পুরুষবাচক শব্দ নাই, মানে সতীনের কোনো পুরুষবাচক নাই, তাই না, কি হবে বলতো সতীন হবে, কি হবে বলতো সতীন হবে। এবার দেখো 62 নাম্বার দেখো এ টেইলর ইজ এ পারসন হু, কি টেইলর কি করে বলতো টেইলর হচ্ছে মেক্স ড্রেসেস হবে, কি হবে মেক্স ড্রেসেস হবে, কি হবে বলতো মেক্স ড্রেসেস হবে, অর্থাৎ ডি নাম্বার হবে, কি হবে বলতো ডি নাম্বার, অর্থাৎ 62 নাম্বার হবে ডি নাম্বার, ওকে ফাইন। এবার খেলো মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটির কাছে জীবনময় কি ছিল বলতো, এটা কি হবে বলতো এটা হচ্ছে জমলা হবে, কি হবে জমলা, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, জমলা হবে, ঠিক আছে। তিনি হচ্ছে ওই যে বাচ্চারা যখন ওই দেখছে তখন এটা জমালয়ের মতো তিনি তার মনে হয়েছে, কি হবে বলতো জমালয়, কি হবে জমালয়, ওকে। এরপর খেয়াল করো
উই রিস্ট, ওকে, এটা আগে কিন্তু আমি সমাধান করে দিছি, হোয়েন হবে, কি হবে বলো তো, হোয়েন হবে, ঠিক আছে, এখানে আর আমার কোশ্চেন নাই। এবার দেখো দ্য সান রাইজেস কি হবে বলো তো, ইন দ্য ইস্ট হবে, কি হবে বলো তো, ইন দ্য ইস্ট। এবার আগে বলেছিলাম বি নাম্বার হবে, কারণ বড় স্থান, এই জন্য বি নাম্বার হবে। এরপরে খেয়াল করো, আমরা বুঝতে পারছি যে এগুলা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো, ওকে ফাইন। এরপর খেয়াল করো, ওকে, এরপরে হচ্ছে দেখো বাংলাদেশের, আচ্ছা এগুলো আমার কোশ্চেন না, ঠিক আছে, ওকে। এবার দেখো এই যে এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন 79 নাম্বার হচ্ছে কি, লেটের পরে কি হবে, লেট হিম অ্যান্ড মি গো, কি হবে বলো তো, এ নাম্বার হবে, লেট হিম অ্যান্ড মি হবে, অর্থাৎ 79 নাম্বার হচ্ছে এ নাম্বার, 79 নাম্বার এ হবে, ঠিক আছে। অপরিচিত গল্পে যে উত্থান, যে প্রথার বিরুদ্ধে, সেটা হচ্ছে কি বলতো, বাল্যবিবাহ না যৌতুক, কি বলতো, যৌতুক হবে, কি অপরিচিত হচ্ছে যৌতুক, অপরিচিত, অর্থাৎ এই 80 নাম্বার হচ্ছে এ নাম্বার হবে, 80 নাম্বার কি হবে, এ নাম্বার, 80 নাম্বার কি হবে বলতো, এ নাম্বার হবে, 80 নাম্বার যারা এ দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। এবার দেখো কর্তিকারকে শূন্য, ওকে, অনামিকা বই পড়ে, কর্তিকারক মানে সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট হচ্ছে অনামিকা, তার মানে কি কে বই পড়ে, অর্থাৎ অনামিকা বই পড়ে, তাহলে হচ্ছে বি নাম্বার হবে, উত্তর হবে কি বি নাম্বার হবে, ওকে ফাইন। এবার দেখো সোনার তরী কবিতায় উল্লেখিত তরীতে যার ঠাঁই হয়নি তিনি হলেন কি বলতো, তিনি হলেন হচ্ছে কি বলতো, কৃষক, তিনি কি হবে, কৃষক, অর্থাৎ মাঝিরও ঠাঁই হয়েছে এবং ধান টান যারা ছিল সবার ঠাঁই হয়েছে, কিন্তু কৃষকের কিন্তু ঠাঁই হয়নি, ঠিক আছে। এখানে কিন্তু আমার আর কোশ্চেন নাই, দেখি আমার আর কোনো কোশ্চেন আছে কিনা, ঠিক আছে, ওকে। তার মানে আমরা একটু তাড়াতাড়ি সলভ করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা কোশ্চেন আছে ভার্ব, এখানে অ্যামাং দ্য ফলোইং, ঠিক আছে, কোশ্চেনগুলো খুব ভালোভাবে বোঝা যায় না, অ্যামাং দ্য ফলোইং, খেয়াল করো এখানে কি আছে, এখানে হচ্ছে রোড আছে, তারপর হচ্ছে ম্যানশন আর ক্যাট, ম্যানশন মানে বাড়ি হবে না নাউন হবে, ক্যাট মানে বিড়াল, রোড মানে হচ্ছে রাস্তা, ফর্ম FROM ফর্ম মানে হচ্ছে প্রিপোজিশন, কি বলতো, প্রিপোজিশন, ওকে, থেকে। আর এই যে FORM ফর্ম মানে হচ্ছে গঠন করা, কি করা, গঠন করা, তার মানে উত্তর হবে কি বলতো, বি নাম্বার, উত্তর কি হবে বলতো, বি নাম্বার হবে, ঠিক আছে, উত্তর কি হবে। লাল সালু উপন্যাসে আমেনা বিবি যা দেখে বুঝতেন তিনি তার স্বামীর বাড়ি আসতেন, কি এটা সবাই আমরা পারি, তাল গাছ, ওকে, তাল গাছ হবে, কি হবে বলতো, 93 নম্বরে তাল গাছ হবে, 93 নম্বর কি হবে, তাল গাছ, অর্থাৎ, ঠিক আছে, ডি নাম্বার হবে, কি হবে বলতো, ডি নাম্বার, ওকে, ডি নাম্বার হবে, ঠিক আছে। এরপর খেয়াল করো ঋতু বর্মন কবিতায়, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ মাইন, ওকে, সো হ্যাভ এ লুক। এই যে ঋতু বর্মন কবিতায় প্রথম যে ঋতুর বর্ণনা আছে বসন্ত ঋতু, কোন ঋতু বলতো, বসন্ত ঋতু, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকক্ষণ থেকেই আগ্রহ নিয়ে ক্লাস করতেছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা হচ্ছে পুরো সময়টা ক্লাসে ছিল, ওকে। এখন আমাদের নাইম স্যার তোমাদের আমার ক্লাস নেবেন। আমার দায়িত্বে যেহেতু দুইটাই আসলে সহজ সাবজেক্ট বললেই চলে, সাধারণ জ্ঞান তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু আমি আশা করি ডিপ্লোমাদের জন্য আমি এটাকে সহজ করতে পেরেছি। আর তোমাদের যে হচ্ছে মানবিক গুণাবলীর জন্য মোটামুটি হচ্ছে 80টার মতো MCQ তোমাদেরকে দিয়েছিলাম, আমার মনে হয় ওখান থেকে 100% এসেছে। আর ক্লাস শুরু করার আগে তোমরা জাস্ট বলবা যে তোমরা যারা নিউরনের স্টুডেন্ট আছো অথবা আমার তাদের ফ্রি ক্লাসগুলো করেছো, আমার গ্রুপে অ্যাড আছো, এই সাজেশনটা তোমরা শেষ করে গিয়েছিলে কেন? যারা ডিপ্লোমাতে আছো এই সাজেশনটা পেয়েছো এবং সম্পূর্ণ শেষ করে গিয়েছো কারা কারা, জাস্ট তারা একটাবার হচ্ছে কমেন্ট করবা যে জি ভাই আপনার জিকে 9 ভাইয়া লেখা যে এটা আছে এটা আমরা শেষ করে গিয়েছিলাম। আর এটা যদি আপনারা শেষ করে যান তাহলে আমার মনে হয় না জিকেতে আপনাদের সমাধান দেওয়ার কিছু আছে। এই প্রশ্নগুলো আপনারা ব্যাখ্যা সহকারে আরেকজনকে এখন পড়ানোর মতো অ্যাবিলিটি রাখেন। ওকে, দেখেন এখানে আমাদের ফার্স্টের প্রশ্নটা দেয়া আছে 3 নম্বরে, যেটা আছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষক সালমাকে তিরস্কার করেন, এক্ষেত্রে সালমার করণীয় কি? আমি পরীক্ষায় ফেল করেছি, টিচার আমাকে তিরস্কার করেছে, আমি কি টিচারের কাছে গিয়ে প্রতিবাদ জানাবো, তাকে কি হচ্ছে অপমান করব, বা আমি হচ্ছে নিজে হচ্ছে অপমানিত বোধ করব? না, আসলে টিচাররা আমাদেরকে ভালোর জন্যই বকে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তিরস্কারের উদ্দেশ্য বুঝতে চেষ্টা করা, যে কেন আমাকে তিরস্কার করলো, এই জিনিসটা আমাকে বুঝতে হবে, এবং সামনে যাতে আমি ফেল না করি, আবার টিচার আমাকে তিরস্কৃত না করে সেই জন্য পদক্ষেপ নেওয়া। এইখানে অভিভাবকের কাছে বলার কিছু নাই, প্রতিবাদ করার কিছু নাই। 3 নাম্বারটা রাইট আনসার, এটা মনে হয় সবাই সঠিক উত্তর করেছো। যদি কেউ ভুল করে থাকো সে শুধু কমেন্ট বক্সে আমাকে জানাও যে ভুল করে ফেলেছি ভাইয়া এটা। তারপরে একটু দেখি কি আছে, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা আগেও বলেছি যে জুলাই নিয়ে যা আছে 14 গোষ্ঠী সব কিছু দিয়ে দিছি, কারণ মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটা হচ্ছে গণভবন, অবশ্যই ঠিক আছে। এটা আমাদের যে এটা আছে শেরেবাংলা নগরের পাশে যে ভবনটা আছে ওইখানে, যেখানে হচ্ছে হাসু আপা থাকতো, সেটাকে আমরা কিন্তু ভবন তৈরি করে ফেলেছি। এটা মনে হয় যে সবাই সঠিক উত্তর দিয়েছি। এরপর একটু দেখি আমরা
কি আছে আন্তর্জাতিক পদ্ধতিতে, এটা আমাদের না, এগুলোর উত্তর তোমরা জেনেছো। একজন রোগী যথাযথভাবে তার সমস্যা প্রকাশে অক্ষম, সেক্ষেত্রে একজন সেবাকর্মীর আচরণ কি? তোমার কাছে এমন একজন নার্স আসছে যিনি তার হচ্ছে রোগের কথা বলতে পারতেছে না বা হচ্ছে বুঝাইতে পারতেছে না, সেক্ষেত্রে তুমি কি করবা? এখানে যে অপশনগুলো আছে যদি পড়ো সঠিক উত্তরটা এমনিতেই বের হয়ে যায়। সেটা হচ্ছে তুমি যদি যথেষ্ট সময় দিয়ে তার বক্তব্য বোঝার চেষ্টা করো, এই নাম্বারটা অ্যান্সার করে থাকো, তাহলে সঠিক উত্তর দিয়েছো। কারণ তোমাকে প্রপারলি তার সমস্যাটা বুঝতে হবে, সেজন্য যতটুকু টাইম খরচ করতে হয় অবশ্যই তুমি অতটুকু টাইম খরচ করে তার সমস্যার কথাটা জানবা। তার মানে যারা এ নাম্বার অ্যান্সার করেছি তারা সঠিক উত্তর করেছে। ওকে ফাইন। এর পরবর্তী অপশনটা একটু আমরা দেখি কি আছে আমাদের মাঝে। সৌদি আরবের হচ্ছে মুদ্রার নাম কি? মনে হয় যে কয়েকটা মুদ্রার নাম হচ্ছে পড়ানো হয়েছিল, সেখান থেকে তোমরা সৌদির মুদ্রার নামটা হচ্ছে সবাই জানো যে সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। সৌদি আরবের মুদ্রার নামটা হচ্ছে রিয়াল, এটা হয়তো সবাই হচ্ছে সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। জীববিজ্ঞানের এটা আমাদের না। আর কি আছে পাহাড়ে ওঠার সময়? আচ্ছা, এখানে চলন্ত গাড়ি, আচ্ছা এখানে একটা হচ্ছে প্রশ্ন আছে সাধারণ জ্ঞানের, যেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্রসমূহের অন্যতম কোনটা? তোমরা জানো বাংলাদেশের সীমান্ত আছে দুইটা রাষ্ট্রের সাথে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। এখানে আর বলার কিছু নেই, এটা অবশ্যই তোমরা হচ্ছে মিয়ানমার আনসার করছো। সাধারণ জ্ঞান নিয়ে আমার মনে হয় না যে তোমরা বেশি একটা প্যারা খেয়েছো। খেলায় অংশ নিতে ইচ্ছুক একজন প্রতিবন্ধী শিশু আছে, কিন্তু তাদের ফ্রেন্ডরা তাকে হচ্ছে অ্যাভয়েড করতেছে, নিচ্ছে না। সেক্ষেত্রে তুমি গিয়া কি হচ্ছে ওর ফ্রেন্ডটাকে বলবা যে আরে আমি হয়তো ও হয়তো আর কি খেলতে পারবে না, নিচ্ছে না, সহমর্মিতা দেখাই লাভ নাই। ওই যারা হচ্ছে ওরে নিচ্ছে না তাদেরকে তোমার গিয়ে বুঝাইতে হবে, বুঝাই ওরে আবার খেলায় নিতে হবে। তার মানে এটা অবশ্যই সঠিক উত্তর। তোমরা কোনটা দিয়েছো একটু বলে দিবা। আর সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অন্য শিশুদের বুঝিয়ে তাকে খেলায় অংশগ্রহণে ইচ্ছুক মানে হচ্ছে নেয়া, উদ্বুদ্ধ করা। অন্য ফ্রেন্ডদেরকে বুঝাইতে হবে এবং বুঝাই হচ্ছে খেলার মধ্যে তোমাকে নিতে হবে। পরবর্তী প্রশ্নটা দেখি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে হচ্ছে নতুন করে বলার কিছু নাই। ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে আধুনিক নার্সিং এর একজন কি বলে জনক বলা হয়, লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। তার মানে উনি যেই সেবার অগ্রদূত সেটা অবশ্যই হচ্ছে নার্সিং। উনি এখানে যে কয়টা পেশা দেওয়া আছে প্রত্যেকটা পেশার সাথে জড়িত, কিন্তু যেহেতু বলেছে অগ্রদূত তার মানে নার্সিং ছাড়া অন্য কিছু হবে না। এর পরবর্তী প্রশ্নটা একটু দেখি। চা উৎপাদনে বাংলাদেশের বিখ্যাত জেলা মৌলভীবাজার। হাজারবার পড়ছেন আপনারা, এখন আপনারা আসলে জিকে পড়াইতে পারেন, এটা আমার বলার কিছু নাই। এসএসসি পরীক্ষায় কয়েকদিন পূর্বে ইয়ামিনের মা হচ্ছে মারা যায় মৃত্যুবরণের কারণে। পরীক্ষার ফলাফলে বিরূপ প্রভাব এড়াতে তার কি করা উচিত? দেখেন আমাদের আত্মীয় স্বজন যারা আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সো আমি এমনও দেখেছি যে মায়ের লাশ হচ্ছে বাসায় রেখে তারপরে পরীক্ষা দিতে গিয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা ওর করতে হবে সেটা হচ্ছে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ধীর প্রতিজ্ঞ হওয়া। প্রতিকূলতার বিরুদ্ধে হচ্ছে লড়াইটা চালিয়ে যেতে হবে, জীবনটাই সংগ্রামময়। যারা বি নাম্বারটা অ্যান্সার করছেন প্রতিকূলতার সাথে লড়াই করা, তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। এরপরে যে প্রশ্নটা আমরা পড়বো সেটা হচ্ছে সাধারণ জ্ঞান কোথায়? বাংলাদেশের দ্বীপ জেলার নাম কি? আপনারা এই জিনিসটা যদি মহেশখালী আনসার করে থাকেন তাহলে অবশ্যই সেটা ভুল করেছেন। অনেকেই নাকি মহেশখালী দিয়েছেন। বাংলাদেশের পাহাড়ি দ্বীপ যদি বলতো যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, সেটা হচ্ছে মহেশখালী। আর বাংলাদেশের দ্বীপ জেলা হচ্ছে ভোলা। ভোলা ভোলা বাংলাদেশের দ্বীপ জেলা কোনটা? ভোলা। হাজারবার পড়ানো হয়েছে। এটা যদি ভুল করেন করার কিছু নাই। মাঝে মাঝে আমাদের স্লিপ অফ টান অনেক সহজ বিষয়গুলো হচ্ছে ভুল করে চলে আসি। সেরকমটা যদি হয়ে থাকে তাহলে এটার মাসুল আপনাদেরই দিতে হবে। কিন্তু যেই প্রশ্ন হয়েছে, আমি মনে করি সাধারণ জ্ঞান থেকে যদি একটা মার্ক আপনার কমে, ডিপ্লোমা যারা আছেন সাধারণ জ্ঞানে যদি একটা মার্ক ছোটে, এটা আপনার জন্য অনেক বড় একটা লস। কারণ এখানে যে প্রশ্ন হয়েছে একটা মার্কও ছোটার কথা না। অ্যাটলিস্ট আপনারা যারা আমার ক্লাস করেছেন, এখানে আর কিছু নাই। এই পাঁচটাতে চলে আসি। দেখেন বাংলাদেশের রপ্তানি আয়ের সব থেকে বেশি বৃহৎ উৎস কোনটা? বাংলাদেশের রপ্তানি আয়ের সব থেকে বৃহৎ উৎস হচ্ছে পোশাক শিল্প। এটা আপনারা জানেন যে পোশাক শিল্প থেকে বর্তমানে বাংলাদেশ সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। তারপরে হচ্ছে আমাদের কি আছে,
একজন কর্তব্যরত সহকর্মী লক্ষ্য করেন যে তার সহযোগী যে নার্স আছে উনি হচ্ছে ভুল চিকিৎসা দিচ্ছে বা ভুল মেডিসিন দিচ্ছে, সেক্ষেত্রে তার করণীয় কি? সে কি এই বিষয়টা তার যারা হচ্ছে উপরস্থ কর্মকর্তা আছে তাদের কাছে বলবে নাকি কি করবে? অবশ্যই সে তাৎক্ষণিক বিষয়টি হচ্ছে কি করবে, বিষয়টি পর্যবেক্ষণে নিয়ে আসবে, তার নজরে আনতে হবে। যিনি ভুল চিকিৎসা করতেছে তার নজরে তাৎক্ষণিক আনতে হবে যে এটা আপনি ভুল করছেন। আপনি কখন হচ্ছে আরেকজনের কাছে বলতে যাবেন, বিচার দিতে যাবেন, নালিশ করতে যাবেন, তার মধ্যে ইনজেকশন দেওয়া হয়ে যাবে। এমনও নজির আছে, আনছে একজনের জন্য ইনজেকশন, পাশের বেডে একজনের ইনজেকশন দিয়া তারা একেবারে আইসিইউতে পাঠাই দিছে। যে ইনজেকশন হচ্ছে দিতে হবে 25 বছর প্লাস, তা দিয়ে দিছে 8 বছর বয়সে একটা শিশুকে। এমন অনেক নজির বাংলাদেশে হয়। বাংলাদেশের হচ্ছে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? যেহেতু এখানে বলছে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 4টা বিদ্যুৎ কেন্দ্র পড়াইছিলাম, তার মধ্য থেকেই হচ্ছে চলে আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে? সব সময় বলছি যে ভাষা আন্দোলন থেকে পরীক্ষায় প্রশ্ন মার্কস বি থাকবে থাকবে থাকবে, এবং সেটা 100% আছে, এবং সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে 21শে ফেব্রুয়ারি তা না, ওর জাত গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করতে পারেন। তার মানে সর্বোপরি কথা হচ্ছে একটাই, নিউরনের থেকে যে জিকে 9 ভাইয়ার আপনারা সাজেশনটা পেয়েছেন, যদি প্রমাণ করতে পারেন এই সাজেশনে এখানের একটা প্রশ্ন নাই সাধারণ জ্ঞানের, তাহলে আর কি বলবো, আপনাদের সাথে চ্যালেঞ্জে টিচিং প্রফেশনই ছেড়ে দিব। আর বিষয়টা হচ্ছে যদি যে 80টার মতো এমসিকিউ দিয়েছিলাম আপনাদেরকে মানবিক গুণাবলীর জন্য, সেখান থেকেই হচ্ছে প্রশ্নগুলো ছিল ওই প্যাটার্নেরই। আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছেন। এখন আপনারা মিলাই নেবেন যে কার কয়টা হয়েছে। আমাদের গ্রুপগুলোতে যদি আপনারা যুক্ত না থাকেন, দ্রুত যুক্ত হয়ে যাবেন আমাদের গ্রুপগুলোতে। এখনই আমরা কিন্তু ফ্রেশ প্রিন্ট কপি আপনাদেরকে দিয়ে দিব, এবং আপনারা মিলাই নেবেন যে কার কয়টা প্রশ্ন হয়েছে। হয়তোবা এভাবে অনলাইনে আপনাদের সাথে আর ক্লাস নেওয়াও হবে না, অথবা আপনারা হয়তো মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হয়ে হয়তো একটা সালাম দিয়ে তারপরে চলে যাবেন। যাবার আগে অবশ্যই ক্লাসটাতে একটা লাইক করে যাবেন, একটা শেয়ার করে যাবেন। আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাদেরকে আসলেই অনেক উৎসাহিত করে। আপনাদের 100টা প্রশ্নেরই সমাধান দেওয়া হয়েছে। কার কয়টা ভুল হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভাই এই কয়টা ভুল হয়েছে বা এই কয়টা সঠিক হয়েছে। আমাদের সাথে অবশ্যই হচ্ছে যোগাযোগ রাখবেন। যখনই ফার্ম গেটে অথবা যে কোচিংয়েই পড়েন না কেন, যখনই যাবেন সেখান থেকে গিয়ে কোচিং সেন্টারের খোঁজ খবর নেবেন। আর নিউরন পরিবারের সাথে সবসময় আপনারা যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বাংলাদেশের যে প্রান্তেই পড়েন না কেন, আমাদের বই পড়েই আপনাদের নার্সিং পড়াশোনা শেষ করতে হবে। সো এখানে আর বলার কিছু নাই, হার্ট টাচিং মোমেন্টে আর যেতে চাচ্ছি না। আসলেই আপনাদেরকে বিদায় দিতে আমাদের প্রচুর কষ্ট হয়। প্রত্যেকটা বছরই এরকম আসে, 5-6 মাসের মধ্যে এমন একটা রক্তের বন্ধন তৈরি হয় যেটা আমাদের ওইখান থেকে বের হইতেও সময় লাগে। আবার নতুনরা আসবে হয়তো, কিন্তু তোমাদের সাথে যে সম্পর্কটা এটা সারা জীবন থেকে যাবে ইনশাল্লাহ। কেমন হয়েছে পরীক্ষা একটু দ্রুত আমাকে জানাবা প্লিজ। আমি হচ্ছে কয়েকজনের কমেন্ট পড়বো। সাধারণ জ্ঞানটা কেমন ছিল, আমার যে মানে হচ্ছে দিয়েছি যেই সাজেশনটা জিকে 9 ভাইয়ার সুপার সাজেশনটা, সেখান থেকে কেমন কমন ছিল একটু বলে দিবা। আচ্ছা, ফুটবল খেলা থেকে একটা প্রশ্ন ছিল, রাইট? ফুটবল খেলা থেকে হয়তো এই প্রশ্নের ইসে আমি হচ্ছে একটু হয়ে গেছে। ফুটবল খেলা থেকে একটু প্রশ্ন ছিল যে হ্যাটট্রিক কাকে বলে। মেয়েরা অনেকেই ভুল করছে, ছেলেদের এটা ভুল হওয়ার কোনো চান্স নাই। একটা খেলার মধ্যে একজন প্লেয়ার যদি 3টা গোল করতে পারে, তোমরা সবাই জানো যে ফুটবল খেলা হচ্ছে গোল বলের খেলা, এখানে গোল দিতে হবে। একই খেলায় যদি একজন প্লেয়ারই যদি 3টা গোল করতে সক্ষম হয়, সেক্ষেত্রে সেটাকে হ্যাটট্রিক বলে। ঠিক আছে, ক্লিয়ার? তো যারা যারা হচ্ছে এটা অ্যান্সার করছে যে এক প্লেয়ার যদি 3টা গোল করে তাহলে সেটাকে হ্যাটট্রিক বলে, তাহলে তারা হচ্ছে সঠিক উত্তর করেছো। কারা কারা সঠিক উত্তর করেছো সবাই জানাই দিবা। এমসিকিউ তো আছে, আর এমসিকিউ হচ্ছে এমসিকিউ সবগুলোরই অ্যান্সার দেওয়া হয়েছে এখানে। সাধারণ জ্ঞানে আমি আর দেখতে পাচ্ছি না, হয়তো মধ্য থেকে বাদ পড়ছে কিনা। ও আচ্ছা আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আছে, সরি, এইখানে একটা প্রশ্ন আছে, ভাষা আন্দোলনের অন্যতম শহীদ হলেন কে? বলার কিছু নাই, যখনই মিছিলে যাও রফিক শফিক জব্বার ভাই ভুলি নাই ভুলবো না, এই 21 তারিখেও তোমরা মিছিল দিছো রফিক শফিক জব্বার ভাইয়ের কথা বলে, তাহলে অবশ্যই হচ্ছে এটা রফিক ভাই, এটা বলার কিছু নাই। তো অবশ্যই হচ্ছে যাবার আগে ক্লাসটাতে একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা খুব দ্রুত। এই পেজে তোমাদের জন্য
নার্সিং প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা এক নজর দেখে নিবা। যাদের এই পেজটা এখন পর্যন্ত মানে করা না, ফলো দেয়া না, অবশ্যই তোমরা হচ্ছে ফলো দিয়ে যাবা, অবশ্যই ফলো দিয়ে যাবা। ভাইয়া পিডিএফটা দেন, ভাইয়া আজকেও পিডিএফ লাগবে, কয়টা হয়েছে একটু দ্রুত জানাই দিবা। রাইট অ্যান্সার দিছি, ফুটবলেরটা রাইট অ্যান্সার দিছি, জিকে সবগুলো হয়েছে। জ্যোতি কবির বলছে আলহামদুলিল্লাহ, সাধারণ জ্ঞান অনেক ভালো হয়েছে, পিডিএফ দিলে ভালো হয় প্লিজ। হ্যাঁ অবশ্যই পিডিএফ দিয়ে দিব, দোয়া করবেন ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করব। কাটমার্ক কত থাকবে, যেহেতু প্রশ্ন সহজ হয়েছে কাটমার্ক একটু মানে হচ্ছে বেশি থাকবে, সেক্ষেত্রে 70+, হ্যাঁ 72+ কাটমার্ক থাকবে অবশ্যই। তোমরা একটু হচ্ছে জানাবো, অনেকেই বলছে হচ্ছে 77টা হয়েছে, 70টা হয়েছে, 70টা, কারো কিছু বলার দরকার নাই। তোমরা অবশ্যই হচ্ছে ভাইয়াকে হচ্ছে নক দিবা, ভাইয়াদের সাথে কথা বলবা, কার কয়টা হয়েছে আমাদেরকে জানাবা, আমাদের পেজে মেসেজ করবা যে ভাইয়া আমার এতটা হয়েছে, আমার রেজাল্টে মার্ক এত, আমরা বলে দিব যে ইনশাল্লাহ তোমার কেমন কি পসিবিলিটি আছে, ঠিক আছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এই পেজেই কিছুক্ষণের মধ্যেই তোমাদের প্রশ্ন সমাধানটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে হচ্ছে আবারও সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও আমরা যেগুলো দিয়েছি। আজকের মতো বিদায় নিব তোমাদের কাছ থেকে। নিউরন পরিবারের জন্য সব সময় দোয়া করবা, ওই সেম কথাটাই যে তোমরা আছো তাই নিউরন সাফল্যের পথে হেঁটে যায়, হেঁটে যেতে যেতে বহুদূর যেতে চায়। তোমাদের হাত ধরেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যাব ইনশাল্লাহ। দেখা হবে বিজয়ে। আবার যেদিন রেজাল্ট দিবে সেদিন দেশের যারা হচ্ছে আলোড়নকারা রেজাল্ট করবে তাদেরকে নিয়ে তোমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাব। দোয়া করবে আমাদের জন্য, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বাংলাদেশের যেখানেই তুমি পড়ো না কেন, একজন আদর্শবান নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে সকল প্রকার লোভ লালসার থেকে দূরে রেখে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করো। ভালো মানুষের এই দেশে খুব প্রয়োজন, বাংলাদেশের জন্য প্রয়োজন। সো তোমাদের এই সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অবদান থাকবে অতুলনীয়, এতটুকু আশা রাখতেই পারি। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।